স্টার্ট। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফাইবার মার্কেট প্লেসের একটা বায়ারে একটা বায়ার থেকে একটা সেলার অ্যাকাউন্টে কিভাবে রূপান্তর করা যায় এবং বায়ার অ্যাকাউন্ট সেলার অ্যাকাউন্ট হিসেবে কিভাবে ভালোভাবে খোলা যায় এবং কোন কোন বিষয় লক্ষ্য রেখে করলে বায়ার একটা সেলার অ্যাকাউন্ট প্রপারলি খোলা যায় আমরা গত ক্লাসে সে বিষয়ে আলোচনা করেছিলাম যে ফাইবার সেলার অ্যাকাউন্ট সম্পর্কে। আজকে ক্লাসে আমরা আলোচনা করব ডিজিটাল মার্কেটিং এর ফাইবার মার্কেট প্লেসের সেলার ড্যাশবোর্ড নিয়ে। আপনি যখন সেলার অ্যাকাউন্ট করবেন তখন সেলার অ্যাকাউন্টে করতে গেলে আপনাকে কিছু আপনাকে এখানে অপশন দেওয়া হবে, অনেকগুলো অপশন আসবে। সেই অপশনগুলো কোন কোন কাজ লাগে এবং আপনারা সেলার অ্যাকাউন্ট কিভাবে প্রপারলি ব্যবহার করবেন, ম্যানেজমেন্ট করবেন, সে বিষয়ে আজকে টোটাল একটা ক্লাস হবে ফাইবার সেলার ড্যাশবোর্ড নিয়ে। ফাইবার সেলার ড্যাশবোর্ডের মধ্যে যখন আমরা লগ ইন করবো সেলার হিসেবে, তখন আমরা এক্সট্রা কিছু অপশন দেখতে পারবো যেগুলো বায়ার থাকাকালীন দেখা যায় না। যখন আমরা একটা গিগ পাবলিশ করব সেলার অ্যাকাউন্টে আমাদের অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে আমরা আপগ্রেড করব, সেলার অ্যাকাউন্ট যখন সেট আপ করবো তখন আমরা এই অপশনগুলো দেখতে পারবো। সেলার সেলার ড্যাশবোর্ডের মধ্যে রয়েছে মেসেজ ট্যাব, এখানে অনেকগুলো ট্যাব রয়েছে যার মধ্যে মূলত আমাদের সেলারদের সবচেয়ে প্রয়োজনীয় কিছু ট্যাব রয়েছে, সেই আজকে ট্যাবগুলো নিয়ে এবং সে সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। প্রথম ট্যাব রয়েছে মেসেজ। মেসেজের মধ্যে রয়েছে কাস্টম অফার এবং কাস্টম অফার কিভাবে দিতে হয়। 2 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অর্ডার পাওয়া থেকে শুরু করে যখন একটা বায়ার অর্ডার প্লেস করবে অথবা আপনি বায়ারকে কাস্টম অফার করবেন তখন আপনি সেটা কিভাবে হ্যান্ডেল করবেন সে বিষয়ে দেখানো হবে। তারপর আলোচনা করা হবে ইমপ্রেশন অ্যান্ড ক্লিক নিয়ে। আমরা অনেকেই দেখি যে আমাদের ইমপ্রেশন কমে যায় অথবা ক্লিক মাঝে মাঝে কমে বাড়ে এবং বিভিন্ন র্যাঙ্কিং নিয়ে আমাদের মধ্যে জটিলতা রয়েছে। আমাদের যাদের ফাইবার সেলার অ্যাকাউন্ট রয়েছে আমরা এই বিষয়গুলো দেখি, তাই এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। তারপর যে বিষয় নিয়ে আলোচনা করা হবে গিগস, ফাইবারের যেই মূল এটা অন্যতম একটা ট্যাব, গিগস নিয়ে আলোচনা করা হবে। তারপরে আমরা যখন অর্ডার কমপ্লিট করার পরে আমরা যখন আর্নিং করব তখন সেই আর্নিং নিয়ে আলোচনা করা হবে যে আমরা আর্নিংটা কিভাবে সফলভাবে উইথড্র করব এবং আর্নিংটা কিভাবে কাজ করে। তারপরে আমরা আলোচনা করব বায়ার রিকোয়েস্ট নিয়ে, যে বায়ার রিকোয়েস্ট কি এবং কিভাবে বায়ার রিকোয়েস্ট দিতে হয়, কিভাবে রেসপন্স করতে হয়। টোটালি বিষয়টা আমরা আজকের একটা ক্লাসে জানবো ফাইবার সেলার ড্যাশবোর্ড নিয়ে। আমাদের প্রথমে আসছে ফাইবার মেসেজ। আসলে ফাইবার মেসেজটা কি? ফাইবার মেসেজটা হচ্ছে ফাইবারের এমন একটা অপশন, এমন একটা ট্যাব রয়েছে যেখানে বায়ার এবং সেলার একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। অর্ডার গ্রহণের পূর্বে বায়ার এবং সেলার একে অপরকে তাদের যেগুলা প্রয়োজন সে সম্পর্কে তারা আলোচনা করে নিতে পারে এবং এখানে তারা বিস্তারিত কাজ সম্পর্কে জেনে বুঝে তারপরে অর্ডারটা গ্রহণ করতে পারে। যে মাধ্যমে ফাইবারে একটা বায়ার যোগাযোগ স্থাপন করে সেটা হচ্ছে মেসেজের মাধ্যমে। সেই মেসেজটা রয়েছে ফাইবার ড্যাশবোর্ডের প্রথম ট্যাবটাই। ফাইবার মেসেজের মধ্যে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কিছু কিছু বিষয়ে, যেমন ফাইবার মেসেজের মধ্যে কন্ট্যাক্ট ইনফরমেশন কোনোভাবেই শেয়ার করা যাবে না, যেমন ফোন নম্বর, তারপরে আপনার ইমেল অ্যাড্রেস, এই টাইপের কোনো কিছু আপনার সাথে যোগাযোগ করতে পারে ফাইবার বাদে, ফাইবার মার্কেট প্লেসের বাইরে আপনার সাথে যোগাযোগ করতে পারে এই টাইপের কোনো কিছু ফাইবার মেসেজের মাধ্যমে সেন্ড করা অথবা গ্রহণ করা যাবে না। যদি গ্রহণও করেন কোনো বায়ার যদি আপনাকে দিয়ে ফেলে অথবা যদি দেওয়ার চেষ্টা করে আপনি সঙ্গে সঙ্গে ওখানে একটা রিপোর্ট আছে, স্প্যাম রিপোর্ট করে দেবেন। রিপোর্ট না করলে সেটা আপনাকে ফাইবার তাদের এগেনস্টে নেবে এবং আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হতে পারে।
ওয়ার্নিং দেবে এবং সাসপেন্ড পর্যন্ত করতে পারে। 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে পেমেন্ট ইনফরমেশন। পেমেন্ট ইনফরমেশন যেমন আপনি যে কোনো একটা কাজ করছেন, এটা ফাইবার মার্কেট প্লেসের আউটসাইডে করতে চান, সেক্ষেত্রে বাইরে থেকে পেমেন্ট ইনফরমেশন রিকোয়ার করা এটা কখনোই করা যাবে না। কারণ পেমেন্ট শব্দটা লিখতে গেলেই আপনাকে মেসেজের মাধ্যমে আটকে দেবে। তাই পেমেন্ট যদি আপনারা ফেসবুকের যেমন বিভিন্ন কাজ রয়েছে, যেমন ক্যাম্পেইন রান করা, প্রমোশন করা, এই টাইপের কাজগুলোতে পেমেন্ট ইনফরমেশন প্রয়োজন হয়ে থাকে। যখন এগুলো প্রয়োজন হবে তখন ইমেজ আকারে দিয়ে দেবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, সে আকারে দিয়ে দেবেন, কিন্তু এটা লেখা থাকতে হবে যে কিসের জন্য আপনি সেই ইনফরমেশনগুলো নিচ্ছেন। যে ফেসবুকে আপনি এটা প্রমোট করতে চান সেই জন্য পেমেন্ট ইনফরমেশন যেমন ক্রেডিট কার্ড ইনফরমেশন হতে পারে অথবা অন্যান্য ইনফরমেশন হতে পারে। তাই এই টাইপের ইনফরমেশন নিয়ে কথা বলবেন না। যেমন আপনি ফাইবারের বাইরে যদি কাজ করতে চান, যদি আপনি বলেন যে আমাকে কিভাবে পেমেন্ট করবেন, এই টাইপের যে কথাগুলো আসে এর সাথে সম্পৃক্ত যে কথাগুলো আসে এগুলো কোনোভাবেই ফাইবার মেসেজের মাধ্যমে করা যাবে না। তারপরে আছে ইউআরএল শেয়ার। আমরা অনেকেই দেখি যে একটা ইউআরএল দেয়, দিয়ে বায়ারকে অন্য একটা লিঙ্কে নিয়ে যায়, নিয়ে গিয়ে বায়ারের সাথে তারা যোগাযোগ করে। এটা করা যাবে না। আপনি যে সকল মেসেজ করবেন এটা ফাইবারের মধ্যেই হতে হবে। এমনও হতে পারে যে আপনি নিয়ে গেলেন, কাজটাও বায়ার দিল, কিন্তু সে আর আপনাকে পেমেন্ট করবে না, এমনও হতে পারে, অবশ্যই এরকম হয়। তাই আপনি চেষ্টা করবেন, যখন আপনারা এখন নতুন আছেন, যখন আপনারা আস্তে আস্তে কাজগুলো করবেন, অনেক পুরাতন হবেন, তখন আপনারা বিষয়গুলো বুঝবেন এবং তখন বাইরে গিয়ে কাজ করলে তখন সেটা আপনারা বুঝে শুনে করতে পারবেন। তাই নতুন অবস্থায় কোনোভাবেই বাইরে গিয়ে একটা বাইরে থেকে কাজ নেওয়া কখনোই করা যাবে না। তারপর যেটা রয়েছে সোশ্যাল ইনফরমেশন শেয়ার, যেমন বাইরে থেকে স্কাইপ আইডি শেয়ার, ফেসবুক অ্যাকাউন্ট শেয়ার, হোয়াটসঅ্যাপ অথবা ইত্যাদি এই টাইপের কোনো তথ্য ফাইবার মেসেজের মাধ্যমে আদান প্রদান করা যাবে না। যদি এই টাইপের কোনো ইনফরমেশন যদি সোশ্যাল অ্যাকাউন্ট অথবা কন্ট্যাক্ট ইনফরমেশন যদি আপনারা ফাইবার মেসেজের মাধ্যমে আদান প্রদান করেন এবং ফাইবার মাঝে মাঝে সবসময় রোবটের মাধ্যমে চেক করে, তবে যখন রোবট এটা আপনার ইন্ডিকেট করবে তখন তার এটা ম্যানুয়ালি চেক করে। যদি আপনার অ্যাকাউন্টটা ম্যানুয়ালি চেক করে, তবে যদি এরকম কোনো ইনফরমেশন পাই যে আপনি ফাইবার মেসেজের আউটসাইডে কাজ করেছেন অথবা যোগাযোগ করেছেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি ব্লক করে দেবে এবং এই জন্য আপনার অ্যাকাউন্টটা মানে পার্মানেন্টলি সাসপেন্ড করে দেবে। আর একবার যদি ফাইবারের অ্যাকাউন্ট সাসপেন্ড হয় এটা কোনোভাবেই ফেরত পাওয়া যায় না। প্রায় 99.99% অ্যাকাউন্ট কোনোভাবেই ফেরত পাওয়া যায় না। তাই এইসব বিষয়গুলো মাথায় রেখে তারপরে মেসেজে যোগাযোগ করবেন। তারপরে আছে মিসকন্ডাক্ট। এটা অসদাচরণ। কোনো আপনাকে একটা বায়ার যদি তার সাথে আপনার কথা বলতে অথবা সে তা এমন এমন কথা বলছে যেটা আপনি বলতে চাচ্ছেন না অথবা আপনাকে ডিস্টার্ব করছে, আপনি তার নামে সেখানে রিপোর্ট করবেন। কিন্তু সে আপনাকে বিরক্ত করছে, এই জন্য আপনি তার সাথে মিসবিহেভ করবেন, অসদাচরণ করবেন, এটা ভুলেও করতে যাবেন না। কারণ ফাইবার মার্কেট প্লেস একটা সেলারের চেয়ে একটা বায়ারকে অধিক গুরুত্বপূর্ণ মনে করে। তাই আপনি কোনোভাবেই একটা বায়ারের সাথে আপনি মিসবিহেভ করবেন না, অসদাচরণ করবেন না। সবসময় মনে রাখবেন যে একটি বায়ার যা কিছু করুক আপনি তার নামে সর্বোচ্চ রিপোর্ট পর্যন্ত করতে পারবেন। আপনি যদি তার সে একটা কথা বললো আপনি তার বিপরীতে একটা কথা বলবেন, এটা কোনোভাবেই করবেন না। তাই আমরা এখন ফাইবার মেসেজটা সরাসরি দেখবো যে এখানে কিভাবে মেসেজ এবং আমরা তারপর ফাইবার মেসেজের মাধ্যমে যে কাস্টম অফার এগুলো আমরা দেখব। সে ভাই স্ক্রিন শেয়ার করেন। করছি ভাই।
এটা শেয়ার থেকে শেয়ার হচ্ছে, এই কারণে রেজলিউশনটা হয়ে যাবে। আপনি শেয়ার ভাইয়ের ট্যাবটা ক্লিক করেন, পিন করেন। আপনি কি শেয়ার ভাইটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা শেয়ার ভাইয়ের। শেয়ার ভাইয়ের রেসপন্স টাইম এত বাড়লো কিসের জন্য? এটা হচ্ছে ফাইবার ড্যাশবোর্ড। আচ্ছা, তাহলে আমার শেয়ারটা অফ করে আপনি ওখানে ওই শেয়ারটা করতে পারবেন, তাহলে খুব দ্রুত ভালো হবে। আপনারা যখন ফাইবার ডট মার্কেট প্লেসে লগ ইন করবেন, লগ ইন করার সময় এরকম দেখাবে। এখান থেকে আপনারা এখানে সুইচ টু সেলিং, সেলিং এ ক্লিক করলে আপনাদের যে সেলার ড্যাশবোর্ড, আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন। এবং এখান থেকে আপনাদের টোটালি সবকিছু, এখন এটা একটা সেলার অ্যাকাউন্টে দেখায় ইনফরমেশনগুলো, এই ট্যাবগুলো। এই ট্যাবগুলো কখনো বায়ার সে ভাই মাউসই করেন না, এগুলো বায়ার অ্যাকাউন্টে দেখাবে না, এগুলো সেলার অ্যাকাউন্টে দেখাবে। এখান থেকে আপনারা মেসেজে ক্লিক করবেন। মেসেজে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ট্যাব আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটা ট্যাবে অথবা মেসেজে ক্লিক করবেন। যখন আপনারা এরকম মেসেজে ক্লিক করবেন, তখন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এটা হচ্ছে মেসেজিং ড্যাশবোর্ড। মেসেজ এখান থেকে আপনারা আদান প্রদান করতে পারবেন। এখানে আপনারা যেমন আমি যে বিষয়গুলো বলেছিলাম, যে ফোন নম্বর, ইমেইল, পাসওয়ার্ড অথবা সোশ্যাল ইনফরমেশন, পেমেন্ট ইনফরমেশন, এগুলো আদান প্রদান করা যাবে না। যেমন ইমেইল লেখার সঙ্গে সঙ্গে তারা ওয়ার্নিং করেছে যে এখান থেকে এখানে এখানে বলে দিয়েছে যে কোনো প্রকার কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে অ্যালাউড করে নাই। তাই এখানে তাদের গাইডলাইন কখনোই ভঙ্গ করা যাবে না, মেনটেন করতে হবে। তাই এখানে আপনারা কখনোই আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন অথবা আউটসাইড ইউআরএল এগুলো শেয়ার করবেন না। তারপরে এখানে আপনার মেসেজিং ড্যাশবোর্ডে যে সকল বিষয়বস্তু থাকবে, এখানে হচ্ছে প্রথমে বায়ারের নাম থাকবে, তারপরে বায়ার সর্বশেষ কখন দেখেছে, লগ ইন করেছে। যেমন বায়ার যদি এখন ঘুমায়, এখানে একটা স্লিপিং সাইন আসবে। তারপরে বায়ারের লোকাল টাইমটা এখানে শো করবে, কিন্তু আপনার এটা। তারপরে অ্যাবাউটে এখানে বায়ারের প্রোফাইল শো করবে, এখানে বায়ারের রিভিউ শো করবে। বায়ার যদি অনেক পুরাতন অথবা টপ বায়ার হয়, এখানে টপ রেটেড বায়ার নিচে লেখা থাকবে। এখানে বায়ারের কান্ট্রি নাম লেখা থাকবে, বায়ারের ভাষা সমূহ লেখা থাকবে। তারপরে আপনারা বায়ারের এখান থেকে বায়ারের প্রোফাইলে প্রবেশ করতে পারবেন। বায়ারের প্রোফাইলে প্রবেশ করতে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে বায়ারের রেটিং এবং অন্যান্য যাবতীয় জিনিস আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং এখান থেকে আপনারা বিভিন্ন অ্যাটাচমেন্ট শেয়ার করতে পারবেন, বিভিন্ন ফাইল, ইমেজ শেয়ার করতে পারবেন। অথবা যদি আপনার ক্লিপবোর্ডে আপনাদের ইমেজ যদি কপি করা থাকে, সেই ইমেজ এখানে গ্যালারি থেকে বাদে আপনারা এখান থেকে পেস্ট করার মাধ্যমে ইমেজটা পাঠাতে পারবেন। এখন বায়ার যদি আপনাকে বলে, যেমন আপনি একটা বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছেন, অথবা বায়ার প্রত্যেকটা অর্ডারের আগে সাধারণত বায়ার মেসেজ করে থাকে, তবে সরাসরি অর্ডার করে প্রায় 30% মতো, 30 থেকে 35% মতো সরাসরি অর্ডার আসে। তাছাড়া প্রথমে কথা বলার পরে তারপরে অর্ডারটা হয়ে থাকে। মেসেজের মাধ্যমে প্রথমে আপনাকে বায়ারে যোগাযোগ করবে এবং তারপরে অর্ডারটা প্লেস করবে বায়ার। এখন অনেকাংশে দেখা যায় যে বায়ার আপনাকে অর্ডারটা প্লেস করতে বলবে। যেমন একটা আপনি বায়ার রিকোয়েস্টে সেন্ড করেছেন, তারপর আপনারা কথা বলেছেন, আপনাদের কথায় মিল হয়েছে এবং
বায়ার বুঝতে পেরেছে আপনি কাজটা পারবেন, এবং তখন বায়ার আপনাকে বলবে যে আপনি আমাকে একটা অর্ডার পাঠান, আমি অ্যাকসেপ্ট করব। তখন আপনারা কি করবেন? যখন আপনাকে বায়ার বলবে আপনাকে আপনাকে বায়ারকে অফার অফার হচ্ছে প্রপোজাল পাঠাতে হবে, তখন আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেই কাজটা বায়ারের মাধ্যমে নেবেন, আপনার এটা কোন গিগের আন্ডারে পড়ছে, রিলেটেড কোন গিগটা। যেমন আপনি যদি একটা এসইও রিলেটেড কাজ করতে চান, তাহলে আপনাকে এসইও টাইপের যে গিগটা আছে সেই গিগের থেকে আপনাকে বায়ারের প্রপোজালটা পাঠাতে হবে কাস্টম অফার। এটাকে সাধারণত কাস্টম অফার বলা হয়। আপনার যে গিগটা কাজে সম্পৃক্ত সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে। এটা সাধারণত দুইভাবে পেইড পাওয়া যায়। একটা হচ্ছে যেমন একটা লং টার্মের কাজগুলো, যেমন এটা ধাপে ধাপে আপনাকে পেইড করবে। যেমন একটা কাজ শেষ হলো, তারপর আপনাকে পেইড করলো, তারপরে আর একটা কাজ শেষ করবেন। যদি এই টাইপের কোনো কাজ হয় তাহলে আপনারা মাইলস্টোন এখানে ক্লিক করবেন। আর যদি সিঙ্গেল অর্ডার, যেমন আপনাকে একবারে আপনাকে ইমেল কালেক্ট করে দিতে হবে, বাল্ক ইমেল ক্যাম্পেইন করতে হবে, মার্কেটিং করতে হবে, অথবা এসইও টাইপের কাজগুলো দুই রকমই আছে আপাতত। ইমেল মার্কেটিং যেটা, আপনার যে কাজগুলো ওয়ান টাইম পেমেন্ট অথবা সিঙ্গেল টাইম পেমেন্ট, যেমন ইমেল মার্কেটিং এর যে কাজগুলো, অথবা আপনি একটা বায়ারকে আপনি ইমেল কালেক্ট করে দেবেন, বাল্ক ইমেল কালেক্ট করে দেবেন, এই টাইপের কাজগুলোর জন্য আপনারা সিঙ্গেল পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ডিটেলস লিখবেন। আপনি যে কাস্টম অফার, এটাকে কাস্টম অফার বলা হয়, আপনারা এখানে কাস্টম অফারটা লিখবেন। সবসময় এটা পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবেন। যেমন 10K ইমেইল, এভাবে আপনারা পয়েন্ট আকারে লিখবেন যে আপনি এই কাস্টম অফারের আন্ডারে আপনি কি কি দিতে চাচ্ছেন, তাকে কোন কোন সার্ভিসগুলো দিবেন। যেহেতু এটা কাস্টম অফার হচ্ছে, আপনি এখানে স্পেসিফিক ভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে রিভিশনস, এটা অপশনাল, এটা আপনি দিতে পারেন অথবা জিরো রাখতে পারেন, যে পরবর্তীতে তাকে সেই রিভিশন কোনো ক্রিয়েট করবে কিনা। আপনার এখানে এরকম থাকবে, রিভিশনটা ক্লিক করা দরকার না, অথবা রিভিশন মনে হয় যে রিভিশন দেওয়া প্রয়োজন, এখান থেকে 1 থেকে শুরু করে আপনারা 20 পর্যন্ত রিভিশন অপশন সিলেক্ট করতে পারবেন। তারপর ডেলিভারি, আপনারা কাজটা কতদিনে ডেলিভারি দিতে চান, বাইরের সাথে এ বিষয়ে আগে যোগাযোগ করে নেবেন, অথবা আপনাদের গিগে যেই ডেটটা দেওয়া রয়েছে সেই অনুযায়ী আপনারা এখানে টাইম সিলেক্ট করে দেবেন। একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি কাজটা 2 দিনে পারেন, 3 দিন টাইম নেবেন, একদিন বেশি টাইম নেবেন, দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনার কাজটা খুব ভালোভাবে আপনি জমা দিতে পারবেন। যদি 2 দিনে জমা দেন, এটা অনেক ভালোভাবে কাউন্ট হবে। চেষ্টা করবেন খুব দ্রুত দেওয়ার জন্য, কিন্তু টাইমটা একটু বেশি নেবেন। এবং প্রাইসটা হচ্ছে, প্রথমেই আপনি বায়ারের সাথে প্রাইস নিয়ে কথা বলতে পারবেন, একেবারে ভালোভাবে কথা মিটিয়ে নেবেন। তবে প্রাইসের ক্ষেত্রে আপনি যত বার্গেনিং করবেন বায়ারের সাথে, যত দর কষাকষি করবেন, যে আমি আপনাকে এই কাজটা এত ভালো করে দেবো, এটা তো গিগ প্রাইস আছে $5, আমি আপনাকে আরো ভালো করে দেবো, আমার মনের মতো করে দেবো, এটা আপনি অনেক সন্তুষ্ট হবেন, এই টাইপের কথা বলে আপনি $5 কাজটা, যেমন $5 কাজ আপনি $50 করতে পারেন। এটা আপনার কথা বলা, আপনার কমিউনিকেশন স্কিল, এগুলোর উপরে নির্ভর করবে। তাই চেষ্টা করবেন বায়ারকে এমন ভাবে মেসেজ করা যাতে বায়ারকে কনভিন্স করা যায়, তাহলে আপনি কাস্টম অফারে আপনি অনেক বায়ারের সাথে পূর্বে যেই প্রাইসটা আপনারা ফিক্স করেছেন সেই প্রাইসটা এখানে দেবেন, কম অথবা বেশি দেবেন না। এমন হলো যে আপনারা বায়ারের সাথে $10 কথাবার্তা ফাইনাল করে আপনি এখানে 12 অথবা 15 দিয়েছেন, এটা কখনোই করবেন না, বায়ার অ্যাকসেপ্ট করবে না। তাই এখানে আপনারা প্রাইস দিয়ে দিবেন আপনারা যেটা পূর্বে আপনাদের কথা অনুযায়ী ফিক্স হয়েছে।
কারণ যেহেতু এটা মেসেজ থেকে কাস্টম অফার করা হচ্ছে, তাই আপনাদের এখানে প্রাইসটা অবশ্যই আগে থাকতেই ফিক্স করে নিতে হবে। এবং এটা আপনারা টাইমটা সিলেক্ট করবেন না, এটা এক্সপায়ারেশন টাইম। যে এটা হচ্ছে সাপোজ আপনি বায়ারকে একটা প্রপোজাল পাঠালেন, প্রপোজাল পাঠানোর পরে যদি একদিন অথবা 3 দিন অথবা 5 দিন পর যদি accept, না করে এটা এক্সপায়ার হয়ে যাবে, তখন আর বায়ার এটা গ্রহণ করবে না। তাই আপাতত এটা সিলেক্ট করবেন না, সিলেক্ট না করে এরকমই রাখবেন। এবং রিকোয়েস্ট বাই ফর রিকোয়ারমেন্টস, এটা আপনারা যদি মনে করেন যে আপনার যে কাজের জন্য বাইরে থেকে ইনফরমেশন লাগবে, রিকোয়ারমেন্টস বলতে আপনার প্রথমে যেগুলো দেখেছিলাম যে আপনার কাজগুলো করার জন্য যে সকল ইনফরমেশন প্রয়োজন, সেগুলোকে রিকোয়ারমেন্টস বলা হয় ফাইবারে। তাই আপনার যদি কাজের জন্য কোনো ইনফরমেশন অথবা কোনো তথ্য লেগে থাকে, তবে এটা অন করে দেবেন অথবা এটা অফ করে রাখবেন। যদি আপনার যদি কোনো তথ্য প্রয়োজন না হয়, তাহলে এটা এভাবে থাকবে। যখন আপনারা এটা কাস্টম অফার এখানে সেন্ড অফারে ক্লিক করবেন, সেন্ড অফার যখন ক্লিক করবেন, তখন বায়ারের কাছে একটা নোটিফিকেশন যাবে, এটা প্রপোজাল যাবে। বায়ার যখন এটা অ্যাকসেপ্ট করবে, তখন আপনার এটা অফারটা একটা অর্ডার চলে আসবে, একটা অর্ডার চলে আসবে এবং এখানে দেখাবে, অর্ডারটা এখানে শো করবে। এটা হচ্ছে আমাদের মেসেজিং ট্যাবের সকল খুঁটিনাটি তথ্য ছিল, যেখানে আপনারা এখানে বিভিন্ন রিয়াকশন দিতে পারবেন এবং আপনারা এখানে কুইক রেসপন্সের জন্য আপনারা এই সাইনটা ব্যবহার করতে পারেন। অথবা আপনারা এখানে মেসেজের মাধ্যমে আপনারা নতুন লাইন অথবা মেসেজগুলো করতে পারবেন। তবে এখানে কখনোই ইনফরমেশন শেয়ার করবেন না অথবা গ্রহণ করবেন না। যদি দেখেন রিপোর্টে যে বিষয়টা ছিল, আপনাদের সাথে বায়ার যদি অসদাচরণ করে, তবে আপনারা এখান থেকে রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করে আপনার সাথে কি টাইপের সে অসদাচরণ করছে, আপনারা এখানে স্পেসিফিক ভাবে বলে দেবেন যে আপনাকে এমন একটা লিঙ্কে ক্লিক করাইছে যেটা স্প্যাম ছিল অথবা অ্যাড ছিল, এই টাইপের কোনো কিছু আপনারা এখানে একটা সিলেক্ট করে দেবেন যে আপনাদের বিহেভিয়ার ভালো না, অথবা আদারে যাবেন, আদারে গিয়ে আপনারা আপনাদের যেই সমস্যাটা এখানে লিখবেন, লিখে এখানে সেন্ড নেক্সটে ক্লিক করবেন। যখন নেক্সটে ক্লিক করবেন, তখন আপনাদের এখানে একটা রিপোর্ট ইস্যু হবে, যেটা বায়ার বুঝতে পারবে না। অথবা যদি আপনাকে একই টাইপের মেসেজ একাধিকবার সেন্ড করে, তখন আপনারা স্প্যামে ক্লিক করবেন। স্প্যামে ক্লিক করলে তখন ফাইবার সেই বায়ারটাকে স্প্যামার হিসেবে গ্রহণ করবে এবং তার আইডিটা যদি এরকম আরো কয়েকটা স্প্যাম পড়ে, তার আইডিটা সাসপেন্ড করে দেবে, ব্যান করে দেবে। ফাইবার এই বিষয়ে যথেষ্ট যত্নশীল এইসব রিপোর্ট এবং স্প্যামের ক্ষেত্রে। তাই আপনারা এই দুইটা অপশন খুব সতর্কতার সাথে ব্যবহার করবেন। যেমন হতে পারে যে আপনাকে মেসেজ অনেক পরে সেন্ড করছে, এই টাইপের ইস্যুগুলোতে আপনারা রিপোর্ট করবেন না। কারণ একটা বায়ার সে ব্যস্ত থাকতেই পারে, অনেক লেটে সিন করতে পারে, এর স্বাভাবিক একটা বিষয়। তাই এইসব বিষয় বাদে যদি আপনাদের কোনো ইনফরমেশন দেয় অথবা যদি ফাইবার বায়ার কোনোভাবে বলে যে বাইরে ফাইবারের বাইরে যোগাযোগ করার জন্য, তখনই আপনারা রিপোর্টটা করে ফেলবেন। তারপরে যেটা আপনার, জি বুঝলাম না আপু, আপনি যে আইডি গুলো অ্যাড করবেন, আপনি কোথায় অ্যাড করবেন আইডি? আপু আপনি যে ইনফরমেশন গুলো দিয়েছেন, জি আপনি যে ইনফরমেশন গুলো দিয়েছেন, আমি ওগুলো প্রথমে বলেছিলাম এগুলো সম্পূর্ণ প্রাইভেট, এগুলো ফাইবার ছাড়া কেউ জানে না। আপনি যেই যেমন আহ, আমি যদি আপনি যে অপশনটার কথা বলছেন, আমি দেখাচ্ছি আপনাকে। যেমন এখানে আপনি এসব তথ্যের কথা বলছেন যে জিমেল অ্যাড করেছিলাম, ফেসবুক অ্যাড করেছিলাম। এই 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 ইনফরমেশন গুলো বায়ার কোনোভাবেই পাবে না, এটা কেবলমাত্র ফাইবারের কাছে থাকবে। তাই আপনার সাথে কন্ট্যাক্ট করার মতো বায়ার কোনো প্রকার ইনফরমেশন পাবে না। তাই আপনি না আপু, আপনি
জি ঠিক আছে। আপনার সাথে মানে ফাইবার মার্কেট প্লেসে এমন কোনো তথ্য নেই যেটা বায়ার আপনাকে ফাইবার মার্কেট প্লেসের বাইরে আউটসাইডে কন্ট্যাক্ট করবে, এমন কোনো তথ্য এখানে নেই। তারপরে আসে আমাদের হচ্ছে ম্যানেজ অর্ডারে। ম্যানেজ অর্ডারে যখন আপনি কোন একটা অর্ডার নিয়ে কাজ করবেন, অ্যাকসেপ্ট করেছেন, সেগুলো আমরা একটু পরে দেখাবো, তখন অর্ডারগুলো এখানে শো করবে। এখানে আপনার বায়ারের নাম, কোন গিগের আন্ডারে আপনি কাজটা পেয়েছেন সেই গিগের নাম থাকবে, এটা আপনার সময় উল্লেখ থাকবে, এখানে আপনার পেইড করবে অ্যামাউন্ট লেখা থাকবে, এখানে স্পেশাল নোট থাকলে সেটা উল্লেখ থাকবে, এটা স্ট্যাটাস দেখাবে যদি আপনি ডেলিভারি করেন ডেলিভার দেখাবে, অথবা যদি আপনি অ্যাকসেপ্ট করেন অ্যাকসেপ্টেড দেখাবে। এখানে নতুন অর্ডার দেখাবে, যে অর্ডারগুলো সাধারণত 24 ঘন্টা অথবা তার কম সময়ের মধ্যে হয়ে থাকে সেই অর্ডারগুলো নিউ অর্ডারসে শো করবে। অ্যাক্টিভ অর্ডার যেগুলো আপনি নিউ অর্ডার থেকে আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, রিকোয়ারমেন্ট পেয়েছেন, মানে অর্ডার স্টার্ট হয়েছে, এরকম অর্ডারগুলো অ্যাক্টিভ ট্যাবে দেখাবে। যে লেট ট্যাবটা আছে, লেট ট্যাবে আপনার সেই সকল অর্ডার দেখাবে যে অর্ডারগুলো আপনার বিলম্ব হয়ে গেছে অনেক, যেমন আপনি একদিনে ডেলিভারি দেওয়ার কথা, আপনার 2 দিন লেগেছে, অথবা একদিনের পরে বায়ার আবার রিভিশন ওপেন করেছে, আপনি যে রিভিশনগুলো দেওয়া থাকেন সেই রিভিশন যদি বায়ার যদি আপনার সেই দিনের পরে যদি ওপেন করে, সেগুলো লেটে এখানে হবে, এখানে থাকবে অর্ডারগুলো। তারপর ডেলিভার্ড, যখন আপনি বায়ারকে কাজটা সাবমিট করবেন, সাবমিট করার পরে বায়ার যতক্ষণ না সেটা অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, ততক্ষণ কাজটা ডেলিভার ট্যাবে দেখাবে এবং ততক্ষণ আপনার পেইডটা হবে না। সাধারণত আপনি একটা কাজ সাবমিট করলেন, সাবমিট করার পরে বায়ার নেই অথবা বায়ার অ্যাকসেপ্ট করছে না কাজটা, সেক্ষেত্রে আপনার যে কাজটা যেটা হবে, ফাইবার আপনার থেকে 7 দিন সময় নেবে। 7 দিনের মধ্যে বায়ার যদি আপনার কাজটা অ্যাকসেপ্ট না করে অথবা বায়ার যদি লগ ইন না করে তার আইডি, সেই কাজটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে। মানে ফাইবার থেকে 7 দিন পরে কাজটা অটোমেটিক্যালি আপনাকে পেইড করে দেবে এবং কাজটা ডেলিভার দিয়ে দেবে, যে আপনি কাজটা সম্পূর্ণ হয়েছে, কমপ্লিটেড, এই টাইপে চলে আসবে। তাহলে কমপ্লিট হওয়ার জন্য হয় 7 দিন অপেক্ষা করতে হবে, না হলে বায়ার অ্যাকসেপ্ট করতে হবে ডেলিভার্ড হওয়ার পরে। ডেলিভার ট্যাবে আপনার যে অর্ডারগুলো ডেলিভার দিবেন এবং বায়ার অ্যাকসেপ্ট করবে, রিভিশন সবকিছু কমপ্লিট করে যখন বায়ার সন্তুষ্ট হবে, সেই কাজগুলো আপনার কমপ্লিটেড ট্যাবে দেখাবে এবং এই কেবলমাত্র আপনি সেই অ্যামাউন্টগুলো পাবেন কমপ্লিটেড অর্ডারের ক্ষেত্রে। তারপরে ক্যান্সেল অর্ডার, কোনো কারণে যদি আপনাদের অর্ডারগুলো কয়েকটা ক্যান্সেল করতে হয় অথবা ক্যান্সেল হয়, সেই অর্ডারগুলো আপনার এখানে শো করবে যে কোন কোন অর্ডারগুলো আপনারা ক্যান্সেল করেছেন। স্টার্টেডটাও আপনার নতুন অর্ডারের মতো এর কাজগুলো যখন শুরু করবেন তখন স্টার্টেড ট্যাবে চলে আসবে। তারপরে আমাদের আছে গিগস। গিগস নিয়ে আমরা, যেহেতু আমাদের অনেকের অ্যাকাউন্ট খোলা হয়েছে, আমরা গিগস সম্পর্কে জানি যে গিগস কিভাবে পাবলিশ করতে হয়, গিগসের টাইটেল আমরা গত ক্লাসে আলোচনা করেছি, গিগসের টাইটেল, ডেসক্রিপশন, ছবি এবং বিভিন্ন গিগস সম্পর্কিত তথ্য নিয়ে আজকে আমরা গিগস যেগুলো আপনার অ্যাক্টিভ রয়েছে সেই অ্যাক্টিভ গিগগুলো আপনার এই টাইপে শো করবে এবং এখানে দেখা যাচ্ছে যে আপনার এখানে গিগের টাইটেলগুলো শো করছে, একটা ইমেজ শো করছে এবং ইমপ্রেশন ক্লিক অর্ডার। ইমপ্রেশনটা হচ্ছে, ধরেন কি যে একটা বিক্রেতা, একটা সবজি বিক্রেতা বাজারে নিয়ে যাচ্ছে সবজি বিক্রি করতে। ইমপ্রেশনটা এভাবে বোঝানো মানে অনেকভাবে বোঝানো যায়, আমি সবজি দিয়ে বোঝাচ্ছি। যতজন সবজির দিকে তাকালো, মানে দৃষ্টি আকর্ষণ করলো এবং সবজিটাকে দেখলো, তারা সকলেই সেই সবজি অথবা যে বিক্রি করতে যাচ্ছে যে পণ্যটি, সেটাকে তারা ইমপ্রেশন দিল। এটাকে ইমপ্রেশন হিসেবে কাজ করে যে আপনার সেই সবজি অথবা যে পণ্যটি বিক্রি করতে চাচ্ছেন সেই পণ্যর দিকে কতজন তাকিয়েছে, কতজন আকর্ষিত হয়েছে, কতজন সেটার কাছাকাছি আসতে চেয়েছে,
সেটাকে ইমপ্রেশন বলা হয়। এবং তারপরে আপনার কাছাকাছি এসে যে সকল ব্যক্তিগণ আপনার কাছাকাছি এসে সবজি না কিনেও অথবা আপনার পণ্য না কিনেও দামটা বলেছে, দাম জিজ্ঞেস করেছে, অথবা আপনি যে পণ্যটা বিক্রি করতে চাচ্ছেন সেটা দেখেছে, ধরে দেখেছে, মানে সেটা শুধু দেখা না, এটা ধরে দেখা, আপনার পণ্যটা ধরে দেখেছে, সেগুলোকে ক্লিক হিসেবে কাউন্ট করা হয়। তাই যদি কোন একটি বায়ার আপনার গিগের উপরে মাউস রাখে অথবা দেখে, সেটাকে ইমপ্রেশন হিসেবে কাউন্ট করা হয়। আর কোনো বায়ার যদি আপনার গিগে ক্লিক করে আপনার প্রোফাইলে প্রবেশ করে অথবা গিগে প্রবেশ করে, সেটাকে ক্লিক হিসেবে দেখা হয়। এবং অর্ডার, অর্ডারটা হচ্ছে সবজি অথবা কোনো পণ্য মানে শুধু দেখা পর্যন্ত না থেকে দামাদামি করে কিনে ফেলেছে, কিনে মানে কেনা হয়েছে, সেটাকে আমরা অর্ডারের মতো বলতে পারি। যে একটা বায়ার শুধু মানে ইমপ্রেশন দেয় নাই, ক্লিক করেছে, কিন্তু ইমপ্রেশন দিয়েছে, ক্লিক করেছে এবং এটা অর্ডারও করেছে। যখন পণ্য অথবা সবজিগুলো যখন কিনে নিয়ে যাবে তখন সেটাকে একটা সফল অর্ডার বলা যায়। তাই যখন একটা বায়ার আপনার কাছে আপনার গিগটা অর্ডার করে ফেলবে, তখন এখানে আপনার অর্ডারটা এখানে চলে আসবে, যেখানে কতগুলো অর্ডার হয়েছে আপনার সেই গিগের আন্ডারে। এটা হচ্ছে সাধারণত এখানে যে পাশে এখানে সিলেকশন বার দেখাচ্ছে, এখানে আপনি বিভিন্ন ডেট অনুযায়ী দেখতে পারেন। 7 দিন থেকে 6 মাস পর্যন্ত আপনি দেখতে পারবেন যে লাস্ট 7 দিন অথবা 6 মাসের মধ্যে আপনার কতগুলো ইমপ্রেশন এসেছে, ক্লিক হয়েছে অথবা অর্ডার এসেছে, আপনার গিগসটা বিক্রি হয়েছে। এগুলো আপনি সাধারণত ডিফল্ট ভাবে 30 দিন দেওয়া দেওয়া থাকে। আপনার এখান থেকে কম বেশি করে আপনারা 7 দিন অথবা 6 মাসের মধ্যে আপনারা দেখতে পারেন। যেমন লাস্ট 7 দিনে এই গিগটা ইমপ্রেশন এসেছে 2টা, এবং নিচে যে গিগটা আছে সেই গিগে 126টা ইমপ্রেশন এসেছে এবং একটা ক্লিক করেছে। তারপর যেটা আছে ক্যান্সেলেশন, আপনার কাছে অর্ডার আসলো, অর্ডার আসার পরে হয়তো বা কোনো কারণে আপনি অর্ডারটা ক্যান্সেল করতে হলো। যদি আপনার অর্ডারটা ক্যান্সেল করতে হয়, সেটা এটা ক্যান্সেলেশন পার্সেন্ট হিসেবে কাউন্ট হবে, যে আপনার অর্ডারগুলো সফলভাবে ডেলিভারি করেছেন কতগুলো এবং ক্যান্সেল হয়েছে কতগুলো, সেটার উপরে বেস করে এখানে একটা পার্সেন্টেজ শো করবে। এবং তারপরে এখান থেকে আপনারা আপনার গিগটা দেখতে পারবেন, আপনারা এখানে এডিট করতে পারবেন, পজ করে রাখতে পারবেন, শেয়ার করতে পারবেন, ডিলিট করতে পারবেন, একটা ভিডিও অ্যাড করতে পারবেন, অথবা লাইভ পোর্টফোলিও এখানে দিতে পারবেন। তো এখানে আমরা দেখলাম যে গিগের একটা ট্যাবে সম্পূর্ণভাবে কি কি থাকে এবং ইমপ্রেশন এবং ক্লিক কি। তারপরে আমরা পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, পেন্ডিং অ্যাপ্রুভালের মধ্যে ফাইবারে কিছু কিছু শব্দ রয়েছে, যেমন ফেসবুকের কিছু, তারপরে এসিওর কিছু, যেগুলো ফাইবার তারা ম্যানুয়ালি রিভিউ করে। তারা ম্যানুয়ালি রিভিউ করার জন্য যদি দেখা যায় কি যে তাদের গাইডলাইনের অথবা কোন একটা শব্দ তাদের গাইডলাইনের বাইরে গেছে, এই টাইপের যদি তারা বোটে মনে করে, তখন সেগুলো পেন্ডিং এ রেখে দেয়। তারপরে তারা এগুলো আপনাকে বলে দেবে, পেন্ডিং এ রেখে দেবে এবং তারা ম্যানুয়ালি রিভিউ করবে। রিভিউ করার পরে সেগুলো আপনার এখান থেকে যদি মনে করে কি যে না আপনার গিগ টাইটেল এবং অন্যান্য তথ্য সবকিছু ঠিক আছে, তখন তারা অ্যাপ্রুভ করে দেবে, অ্যাক্টিভে চলে আসবে। যদি দেখা যায় কি যে কোনো কিছু এডিট করতে হবে, সংযোজন করতে হবে, তখন সেই গিগগুলো এখানে মডিফিকেশনে চলে আসবে। যখন মডিফিকেশন চলে আসবে তখন আপনাদেরকে একটা মেসেজ দেবে, এখানে দেখবেন কি যে লাল হয়ে যাবে, এবং আপনাদের এখানে যখনই দেখবেন কি যে পাশে একটা লাল ডট চলে আসবে, তার মানে আপনাকে কেউ মেসেজ করেছে অথবা ফাইবার থেকে নোটিফিকেশন এসেছে। তখন সঙ্গে সঙ্গে আপনারা এগুলো চেক করবেন। যখন আপনারা রেকর্ড মডিফিকেশন গুলো ক্লিক করে তাদের যে রেকর্ড করবে, যে অপশনগুলো আপনাকে মডিফিকেশন করতে বলবে, সেগুলো মডিফিকেশন করে আবার যখন পুনরায় জমা দেবেন, যদি সঠিকভাবে গাইডলাইন মেনে যদি আপনি সেগুলো মডিফিকেশন করেন, তারা লাইভ করে দেবে। অথবা যদি এরকম 3বার, সাধারণত যদি 3বার যদি আপনি এরকম তাদের রেকর্ড অনুযায়ী যদি না হয়, সেই গিগটা আপনার তারা ডিনাইট করে দেবে। সেই গিগটা আর কোনোভাবে আপনি পাবলিশ করতে পারবেন না। যদি 3বারের, সাধারণত 3বারই এটা কাউন্ট করে থাকে, 3বারের পর্যন্ত যদি আপনি সঠিকভাবে যদি মডিফিকেশন না করতে পারেন, এটা ডিনাইটে চলে আসবে। তাই চেষ্টা করবেন গিগটা প্রপারলি খোলার জন্য। আর ড্রাফট হচ্ছে
আপনি কোনো একটি গিগ কমপ্লিট না করে আপনি গিগটা রেখে দিলেন, অথবা কেবলমাত্র টাইটেলটা রেখে অথবা ডেসক্রিপশন অথবা ইমেজ দিয়ে আপনি পাবলিশ না করার পর্যন্ত সেটা ড্রাফট ট্যাবে থাকবে। আপনি যখন অনেক ব্যস্ত থাকবেন, অথবা যখন আপনার কাছে কাজের অনেক চাপ থাকবে, অথবা কোনো একটা কারণে আপনি কাজ গ্রহণ করতে পারছেন না, আচ্ছা দুঃখিত, অ্যাকসেপ্টিং কাস্টম অর্ডারস, আপনি যদি মনে করেন যে আপনি কেবলমাত্র আপনি যে গিগে যে প্যাকেজগুলো দিয়েছি আমরা ইতিপূর্বে দেখেছি প্যাকেজ দেওয়া, সেই প্যাকেজের আন্ডারেই গিগ গিগ থেকে অর্ডার আসুক, যদি আপনারা এটা মনে করে করেন তাহলে এটা অফ করে দেবেন। আর যদি মনে করেন না আপনি কাস্টম অর্ডার গ্রহণ করবেন, যে কাস্টম অফার আমি ইতিপূর্বে দেখিয়েছি, তাহলে আপনারা এটা অন থাকবে। সাধারণত এটা অন থাকাই ভালো, কারণ সরাসরি অর্ডারের চেয়ে কাস্টম অর্ডার অনেক বেশি হয়ে থাকে, এবং আপনি যদি সঠিকভাবে বায়ারকে কনভিন্স করতে পারেন তাহলে আপনার গিগ প্রাইসের চেয়ে কয়েক গুণ বেশিতে আপনি কাজটা করতে পারবেন। আমরা দেখলাম গিগস ট্যাব। গিগস ট্যাবের পরে রয়েছে অ্যানালাইটিক্স ট্যাব। অ্যানালাইটিক্স ট্যাবে যে সকল বিষয় দেখা যাবে, প্রথমে আছে টোটাল আর্নিংস। টোটাল আর্নিংসে আপনারা আপনার লাইফ টাইম, অর্থাৎ ফাইবারের প্রথম অর্ডার থেকে শুরু করে কারেন্ট অর্ডার পর্যন্ত আপনার কতগুলো মানে কত ডলার আর্ন হয়েছে ডলার এখানে শো করবে। আপনার এখানে টোটাল ডলারটা এখানে শো করবে। আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের লাইফ টাইম কত ডলার আর্নিং হয়েছে, এখানে সেটা শো করবে। এটা কমপ্লিটেড অর্ডারস, আপনার ফুল লাইফ টাইম এটা কত অর্ডার কমপ্লিট করেছেন সেটা এখানে শো করবে। এটা হচ্ছে অ্যাভারেজ সেলিং প্রাইস। অ্যাভারেজ সেলিং প্রাইসিং হচ্ছে, যেমন আপনার একটা গিগ আছে $30 এবং আরেকটা গিগ আছে $10। আপনার দুইটা গিগই বিক্রয় হয়েছে, তাহলে এটা অ্যাভারেজ কত হয়েছে, আপনার অ্যাভারেজ প্রত্যেকটা গিগ কত হয়েছে সেই হিসেবে এটাই হবে। যেমন $15 টাইপের এই অ্যাভারেজ সেলিং, মানে প্রত্যেকটা গিগ অ্যাভারেজে কত ডলার সেল হয়েছে সেই সেলটা এখানে দিয়ে দেবে, যে প্রত্যেকটা গিগ যদি অ্যাভারেজ করা যায় সেটা কত সেল হবে। তারপরে রয়েছে মাস অনুযায়ী আপনার আর্নিং দেখাবে। এখানে যেটা রানিং মাস, যেমন এটা মে মাস, এখানে দেখাবে যে আপনার এই মাসে কত এখানে আর্নিং হয়েছে, সেটাও এখানে শো করবে অ্যানালাইটিক্স ট্যাবের মধ্যে। তারপরে নিচে আছে ওভারভিউ। ওভারভিউটা হচ্ছে এখানে 30 দিনে দেখতে পারবেন, লাস্ট 3 মাসে দেখতে পারবেন, অথবা বাৎসরিক হিসেবে দেখতে পারবেন। এখানে আপনারা যে সকল বিষয়গুলো দেখতে পারবেন, এখানে আপনাদের স্ট্যাটিক্স আকারে দেখানো হবে যে আর্নিং এর একটা স্ট্যাটিক্স, ক্যান্সেলেশন, কমপ্লিটেড নিউ অর্ডার, এভাবে আপনাদের একটা স্ট্যাটিক বার দেবে, এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কোন মাসে কেমন আপনারা এখান থেকে সেলিং করেছেন এবং আর্ন করেছেন এবং ক্যান্সেল করেছেন। তাই এখানে সবগুলো এখানে দেখা যাবে। তারপর যখন আপনারা নিচে আসবেন তখন আপনার এখানে লেভেল দেখাবে। ফাইবারে সাধারণত চারটে লেভেল আছে। একটা হচ্ছে আপনি যেটা আমরা নর্মাল সেলার, প্রথম স্থায়ী নর্মাল সেলার হিসেবে একটা গ্রহণ করে, তারপরে লেভেল 1, লেভেল 2, তারপরে টপ রেটেড। আপনি কোন সেলার আছেন সেটা এখান থেকে সেলার লেভেলটা দেখতে পারবেন। এখন সেলার লেভেল আপনি পরবর্তী যে সেলার আছে, যেমন এখন সাধারণ সেলার থেকে নর্মাল সেলার থেকে লেভেল 1 এ যাওয়ার জন্য এবং লেভেল 1 থেকে লেভেল 2 তারপরে টপ রেটেড হওয়ার জন্য যেই আপনার রিকোয়ারমেন্ট গুলো লাগে সেগুলো নিচে দেওয়া রয়েছে, যে আপনি কোন কোন রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করলে আপনি পরবর্তী লেভেলে যেতে পারবেন। যেমন আপনি যদি
আহ, পরবর্তী লেভেল 1-এ যেতে চান, আপনার রেসপন্স রেট মিনিমাম 90% থাকতে হবে, এবং সেটা লাস্ট 60 দিনের মধ্যে, যেটা 100% আছে। অর্ডার কমপ্লিশন রেট, এটা মিনিমাম 90% থাকতে হবে। যেমন যে ক্যান্সেলেশনের যে বিষয়টা উল্লেখ করেছিলাম ইতিপূর্বে, সেটা হচ্ছে যদি আপনার ক্যান্সেল যদি অতিরিক্ত করেন, তাহলে আপনি পরবর্তী লেভেলে উঠতে পারবেন না। তারপরে অন টাইম ডেলিভারি, যেমন অন টাইম ডেলিভারির ক্ষেত্রে বারে বারে আপনার রিভিশন ওপেন হচ্ছে, এবং আপনার রিভিশন ওপেন হচ্ছে, আপনারা একটা ওয়ান টাইম ডেলিভারি করছেন না, সে সকল অর্ডারের ক্ষেত্রে যদি লেট হয়ে থাকে, এগুলো পরিহার করবেন, এবং এই জন্য আপনার এখান থেকে লেভেলটা ড্রপ করতে পারে। তাই আপনার এটা 90%-এর উপরে রাখবেন অন টাইম ডেলিভারিটা। তারপরে রেটিংটা ফাইবারে সবচেয়ে, মানে যদি বলা যায় কি যে অধিক গুরুত্বপূর্ণ বিষয়, তার মধ্যে রেটিং অন্যতম একটি বিষয়। কারণ রেটিং যদি আপনার কম থাকে, তাহলে আপনি বায়ার রিকোয়েস্ট কম পাবেন, এমনকি মাঝে মাঝে আপনি পাবেন না একবারে। তারপর আপনার অর্ডার কমে যাবে, আপনার লেভেল ড্রপ করবে, আপনি লেভেল পাবেন না, এবং এই সকল অনেক বিষয় রয়েছে। যার মধ্যে আপনার যদি রেটিং 4.7 এর নিচে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। শেখ ভাই আছেন? শেখ ভাই, আমার কথা শোনা যায়? শিহাবের নেট চলে গেছে কিনা? শেখ ভাই নেটওয়ার্ক শেখ ভাই নেটওয়ার্কের বাইরে চলে গেছে। আচ্ছা, এখানে আর কে আছেন যাদের সেলের অ্যাকাউন্টটা খোলা হয়েছে? ডিস্টার্ব আছেন? জি ভাইয়া আছি। আপনার স্ক্রিনটা শেয়ার করা যাবে? জি ভাইয়া করা যাবে, আমি তাহলে লগ ইন করে নিই আপনি ফাইবারটা। আপু ফোনে রাখি, ল্যাপটপ থেকে লগ আউট করে রাখি। আপু দুই জায়গায় একসাথে লগ ইন থাকলে সমস্যা হবে না। ও আচ্ছা ভাইয়া। দৃষ্টিপু, আপনার এনিডেক্স আইডিটা লাগবে। ভাইয়া অ্যানিডেক্স তো নাই। এনিডেক্স নেই? না ভাইয়া, আমি নতুন উইন্ডোজ দিছি তো, এরপরে ডাউনলোড করা হয়নি। ঠিক আছে, আপনাকে লিংক পাঠাচ্ছি, আপনি জাস্ট লিংকে ক্লিক করবেন, তাহলে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, এখন একটু পজ করে দেখতে পারেন। আপু শুনতে পাচ্ছেন না আমাকে? জি, ঠিক আছে। আমরা যে পয়েন্টে ছিলাম, ফাইবারের সেলার হিসেবে লেভেল 1 বা অন্যান্য লেভেলে যেতে হলে আমাদেরকে কোন কোন বিষয়ে পূরণ করতে হবে, তাদের রিকোয়ারমেন্ট কি কি, আমরা সেই সকল বিষয় দেখছিলাম। আমরা রেটিং সম্পর্কে ছিলাম, এবং 4.7 আপনাকে মিনিমাম রেটিং হতে হবে যদি আপনি লেভেল 1 বা অন্যান্য লেভেলে যেতে চান। আপাতত লেভেল 1-এ যাওয়ার জন্য 4.7 মিনিমাম রেটিং থাকতে হবে।
তারপর যেটা আছে সেলিং সিনিয়রিটি, এটা হচ্ছে আপনাকে মিনিমাম 60 দিনের পুরাতন সেলার হতে হবে। নতুন অ্যাকাউন্টের আপনি যদি সকল রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করেন এবং আপনার যদি অ্যাকাউন্টের বয়স 7 দিন 60 দিন না হয়, সেক্ষেত্রে আপনার লেভেল 1 আপনি পাবেন না। তাই আপনাকে অ্যাকাউন্টটা 60 দিনের পুরাতন হতে হবে। আপনাকে মিনিমাম 10টা অর্ডার, মানে আপনার ফুল মানে অল টাইম অর্ডারের মধ্যে আপনাকে মিনিমাম 10টা অর্ডার পূরণ করলে আপনি লেভেল 1-এ যেতে পারবেন। এবং আর্নিং যে বিষয়টা আছে সেটা হচ্ছে $400। আপনি যদি প্রথম 60 দিনে রেটিং 4.7 রেখে $400 যদি ইনকাম করেন, তাহলে আপনি প্রথম 60 দিনেই আপনি লেভেল 1-এ যেতে পারবেন। তাই আর্নিং হতে হবে $400। তারপর যদি আমরা আরো নিচে আসি, এখানে আমাদের বিভিন্ন রেটিং দেখাবে যে আমরা এখন কত লেভেলে স্টে করছি, রেটিং ব্রেকডাউন, আমাদের সার্ভিস কেমন, রেকমেন্ড করেছে কিনা, এই টাইপের রেটিংগুলো এখানে শো করবে। এবং রেটেড অর্ডার, এমন কিছু কিছু অর্ডার আছে, বায়ার আছে যারা রেটিং দেয় না, অর্ডার কমপ্লিট করার পরেও তারা রেটিং দেয় না। সেই সকল বায়ারের এখানে পার্সেন্টেজ দেখাবে যে আমরা এখানে কত পার্সেন্ট রেটিং পেয়েছি। তারপর যদি আমরা আরো নিচে আসি, সেলার ড্যাশবোর্ডের অ্যানালাইটিক্স ট্যাবে নিচে আসি, তখন আমরা ওয়ার্ল্ড ডোমিনেশন দেখাবে। এখানে যে আমরা কোন কোন বায়ারের সাথে কোন কোন কান্ট্রির সাথে আমরা এখানে কাজ করেছি। যদি আপনি ইউএস এর সাথে কাজ করেন তখন এখানে একটা গ্রিন কালার হয়ে যাবে। তাই আপনারা যতগুলো কান্ট্রির সাথে কাজ করবেন এখান থেকে পার্সেন্টেজ হয়ে যাবে যে আপনারা কত পার্সেন্ট ডোমিনেশন করেছেন, কত পার্সেন্ট কতগুলো কান্ট্রির সাথে কাজ করেছেন সে অনুযায়ী একটা পার্সেন্টেজ উঠবে এবং এগুলো এখানে গ্রিন কালার হয়ে যাবে। যেমন এখানে এখন কোনো কান্ট্রির সাথে কাজ হয় নাই, তাই এখানে এটা হচ্ছে সেলার লোকেশন, একটা পয়েন্ট থাকবে। এটা সবসময় থাকে যে সেলার লোকেশন কোথায়, বাংলাদেশ, এটা এখানে পয়েন্ট আছে। এবং যে সকল কান্ট্রিতে কাজ করবেন সেই কান্ট্রিগুলো এখানে গ্রিন কালার হয়ে যাবে এবং মাউসের পয়েন্ট রাখলে সেই কান্ট্রির নাম শো করবে তখন। এছাড়া যদি আপনারা ফাইবারের লেভেল নিয়ে আরো জানতে চান, তখন আপনার এখানে লার্ন মোডে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা এখন ফাইবার লেভেল সম্পর্কে আরো বিস্তারিত জানবো, যে ফাইবার কিভাবে লেভেল সিস্টেমটা কাজ করে। এখানে যারা প্রথম লেভেল সেলার নর্মাল সেলার রয়েছেন তারা প্রত্যেকেই এই সুবিধাটা গ্রহণ করে থাকে। সুবিধাটা হচ্ছে তারা প্রত্যেকেই 7টা অ্যাক্টিভ গিগ রাখতে পারবে। গিগের মধ্যে মানে অন্যান্য ড্রাফট অথবা ডেনাইট যে গিগগুলো রয়েছে সেগুলো বাদে কেবলমাত্র অ্যাক্টিভ গিগ যেগুলো পাবলিশ হয়েছে সেই গিগ 7টা রাখতে পারবে। 2টা গিগ এক্সট্রা 10 এবং $20 করে গিগ এক্সট্রা রাখতে পারবে। তারপরে মাল্টিপল সাইজ 5টা, কাস্টম অর্ডার, যে আমরা কাস্টম অর্ডারটা দেখালাম, কাস্টম সেন্ড কাস্টম অফারে এটা আপনারা যারা নর্মাল সেলার সর্বোচ্চ $5,000 পর্যন্ত কাস্টম অফার সেন্ড করতে পারবে। তাদের জন্য আর্নিং ক্লিয়ারেন্স, সাধারণত আপনাদের যখন আর্নিংটা হয়, যখন অর্ডারটা কমপ্লিট ডেলিভার্ড হয়ে যায়, আপনার হয় 7 দিন পরে অথবা বায়ার অ্যাকসেপ্ট করে নাই, তার 14 দিন পরে আপনি সেই টাকাটা উঠাতে পারবেন। আর্নিং ক্লিয়ারেন্স দেয় 14 দিন পরে। যারা লেভেল 1 সেলার হতে পারবে তাদের জন্য এখানে রিকোয়ারমেন্টস গুলো দেওয়া রয়েছে, যে মিনিমাম 60 দিনের পুরাতন হতে হবে, লাইফ টাইম 10টা অর্ডার কমপ্লিট থাকতে হবে লেভেল 1 এর জন্য, যেটা আমি ইতিপূর্বে বলেছি, $400 ইনকাম, মিনিমাম 4.7 রেটিং, 90% রেসপন্স রেট, 90% অর্ডার কমপ্লিটেশন, 90% অন টাইম ডেলিভারি, এবং কোন প্রকার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাভয়েড মানে ওয়ার্নিং যদি সে পায় সেক্ষেত্রে লাস্ট 30 দিনের মধ্যে কোনো প্রকার ওয়ার্নিং মানে ফাইবারের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো কোনো কিছু ব্রেক করা যাবে না।
এরকম একটা প্রোফাইল 30 দিন যদি তাদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে 30 দিন 60 দিন পরে সে লেভেল 1 আপগ্রেড হতে পারবে। লেভেল 1 যখন আপগ্রেড হবে, কোনো বায়ার যখন লেভেল, দুঃখিত কোনো সেলার যখন লেভেল 1 পাবে, তখন সে যে বেনিফিটগুলো গ্রহণ করবে, 10টা অ্যাক্টিভ গিগ রাখতে পারবে, 4টা গিগ এক্সট্রা, 10টা মাল্টিপল চয়েস, এবং বাকিগুলো আগের মতো থাকবে, যেমন সেন্ড কাস্টম অফার $5,000 আর্নিং ক্লিয়ারেন্স 14 দিনের মধ্যে, এবং তাদের একটা এক্সট্রা ফিচার যোগ হবে, সেটা হচ্ছে প্রমোশন লিস্টিং। এটা হচ্ছে লেভেল 1 সেলারগুলো তাদের গিগ, নির্দিষ্ট কোনো গিগ তারা ফেসবুকের মাধ্যমে অথবা ফাইবারের মাধ্যমে তারা প্রমোশন করতে পারে তাদের সেল বাড়ানোর জন্য। লেভেল 1 সেলারগুলো তাদের যে কোনো একটি গিগ তারা প্রমোট করতে পারে, তাদের এই এক্সট্রা বেনিফিটটা যোগ হয়। ভাই মানি ভাই মাউসের কাজ এনএডেক্স তো অফ হয়ে গেছে। এনএডেক্স অফ হয়ে গেছে? ওই নেট গেছিল না ভাই, বৃষ্টি নামবে মনে হয়, তো কারেন্ট চলে যেতে পারে। আচ্ছা দৃষ্টি আপু, আপনি এনএডেক্সটা ভাই আমি দিচ্ছি ইন্ডেক্সের লিংকটা। আপু আপনি আপাতত নামিয়ে রাখেন, যদি শেয়ার বাইরে এরপরে এরকম কোনো সমস্যা হয় তাহলে আমরা আপনাদেরকে দেখাবো। আচ্ছা ভাইয়া। শেয়ার করছি। সাউন্ড আইকনে ক্লিক করেন। ঠিক আছে, স্ক্রিন শেয়ার আছে? হ্যাঁ স্ক্রিন শেয়ার আছে। হ্যাঁ, আমরা লেভেল 1 এর বেনিফিট নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং তারপর লেভেল 2 সেলারদের জন্য তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 120 দিনের পুরাতন হতে হবে, 50টা অর্ডার লাইফ টাইম কমপ্লিট করতে হবে, মিনিমাম আর্নিং $2,000 হতে হবে, 4.7 রেটিংয়ে তারা স্টে করবে, এবং বাকিগুলো যেই রিকোয়ারমেন্ট আছে সেগুলো নর্মাল সেলারদের মতন লেভেল 1 যারা পায়, যে 90% রেসপন্স রেট, 90% অর্ডার কমপ্লিটেশন এবং 90% অন টাইম ডেলিভারি, তাহলে তারা যে বেনিফিটগুলো পাবে, 20টা অ্যাক্টিভ গিগ তারা রাখতে পারবে তাদের অ্যাকাউন্টে, 5 গিগ এক্সট্রা, 15 গিগ মাল্টিপল চয়েস, এবং কাস্টমাররা তারা সর্বোচ্চ $10,000 পর্যন্ত কাস্টম অফার সেন্ড করতে পারবে, যেটা অন্যান্য লেভেল 1 আমরা দেখেছিলাম $5,000। এবং তারা যদি ফাইবারের সাথে কাস্টমার কেয়ারে যোগাযোগ করে, তাদের অনেক গুরুত্বপূর্ণভাবে তাদের মেসেজগুলো দেখা হবে, এবং নর্মাল সেলারের চেয়ে তাদের মেসেজের গুরুত্বটা অনেক বেশি থাকবে, এবং যে প্রমোশনাল ফিচারটা ছিল লেভেল 2 সেই প্রমোশনাল ফিচারটা থাকবে। এবং ফাইবারের একটা অপশন আছে যেটা সাকসেস প্রোগ্রাম, তাদের যেই সাকসেস প্রোগ্রাম রয়েছে fiber.com-এর, ফাইবার মার্কেট প্লেসের, সেই সাকসেস প্রোগ্রামে লেভেল 2 এর সেলারগুলো পার্টিসিপেট করতে পারবে, এবং তারা এখানে সংযুক্ত হতে পারবে, এবং আর্নিং ক্লিয়ারেন্স 14 দিনেই হবে। তারপর হচ্ছে টপ রেটেড সেলার, আমরা fiber.com-এ ঢুকলে আমরা দেখব যে টপ রেটেড সেলার রয়েছে। টপ রেটেড সেলার হতে হলে যে বিষয়গুলো লাগবে, মিনিমাম 180 দিন fiber.com-এ অ্যাক্টিভ থাকতে হবে, এবং পুরো অ্যাকাউন্টটা পুরাতন হতে হবে 180 দিনের, মিনিমাম 100টা অর্ডার কমপ্লিটেড হতে হবে,
মানে লাইফ টাইম কমপ্লিট 100টা অর্ডার, $20,000 আর্নিং করতে থাকতে হবে, 4.7 রেটিং, এবং বাকিগুলো আগের মতনই রেকোয়ারমেন্টগুলো প্রযোজ্য হবে। টপ রেটেড সেলাররা আচ্ছা, এখানে একটা নয়েজ আসে, আপনারা আনমিউট করেন কেউ। হ্যাঁ, ঠিক আছে। টপ রেটেড সেলাররা যে সকল বেনিফিট পেয়ে থাকে ফাইবার মার্কেট প্লেস থেকে, তাদের প্রোফাইলে 30টা অ্যাক্টিভ গিগ রাখতে পারে, 6টা গিগ এক্সট্রা। গিগের নিচে যে এক্সট্রা গুলো দেওয়া হয়ে থাকে $5 থেকে $100 পর্যন্ত তারা রাখতে পারবে, এগুলো 20টা গিগ মাল্টিপলস রাখতে পারবে। কাস্টম অফার সর্বোচ্চ $10,000 পর্যন্ত কাস্টম অফার, যে আমরা অফারগুলো দেখলাম যে একটা নির্দিষ্ট প্রাইস সেট করে প্রপোজ করা একটা বায়ারকে, সেটা 10,000 পর্যন্ত রাখতে পারবে। এবং এদের টপ বায়ারের যে কাস্টমার সাপোর্টগুলো ভিআইপি লেভেলের হয়ে থাকে, তারা সঙ্গে সঙ্গে লাইভ সেট অথবা সঙ্গে সঙ্গে কাস্টমার সাপোর্টগুলো পেয়ে থাকতে পারে, মানে তারা পাবে। এবং যেই বাকি যেই অপশনগুলো রয়েছে, যে তারা প্রমোশনাল যে লিস্টিং যে একটা ফিচার রয়েছে fiverr.com এর, ফাইবার মার্কেট প্লেসের, সেখানে তারা সংযুক্ত হতে পারবে এবং তাদের গিগ সমূহ তারা সেখানে প্রমোট করতে পারবে, প্রমোট করে আরো বেশি পরিমাণ অর্ডার আনতে পারবে। ফাইবার মার্কেট প্লেসে যে একইভাবে সাকসেস প্রোগ্রাম রয়েছে, সেখানে তারা যোগ দিতে পারবে। এবং আর্নিং ক্লিয়ারেন্স অন্যান্যদের চেয়ে এখানে 7 দিন করা আছে। 7 দিন পরে তাদের যে পেইড অর্ডার যে কনফার্ম হয়েছে, অ্যাকসেপ্ট করেছে, বায়ের যে অর্ডারগুলো কমপ্লিট হয়েছে, সেই অর্ডারের ক্লিয়ারেন্সগুলো আর যে ডলারগুলো তারা 7 দিন পরে উঠাতে পারবে। তাহলে আমরা দেখলাম ফাইবার মার্কেট প্লেসের সেলার ড্যাশবোর্ডের অ্যানালাইটিক্স ট্যাব। এরপরে আমরা যাব আর্নিংসে। আর্নিংসে যাওয়ার পরে আপনার এখান থেকে নেট ইনকাম, আপনার এখানে টোটালি কত ইনকাম হয়েছে এখানে সম্পূর্ণটা দেখাবে। আপনি এখানে উইথড্র কত করেছেন সেটা এখানে দেখাবে। আবার আপনার যে সেলার অ্যাকাউন্ট, এখান থেকে পারচেস করা যায়, আপনি বায়ার হিসেবে আপনি কোনো কিছু পারচেস করতে পারবেন, সেই আপনি কত ডলার পারচেস করেছেন সেটা এখানে দেখাবে। পেন্ডিং ফর ক্লিয়ারেন্স, যেমন আপনার একটা যে আমি 14 দিনের একটা পিরিয়ড বললাম, সেই পিরিয়ডের মধ্যে যেই আপনার ডলারগুলো আটকে থাকবে, সেই ডলারগুলো এখানে দেখাবে যে আপনার কত ডলার সেই পেন্ডিং ক্লিয়ারেন্স 14 দিনের জন্য আটকে আছে, সেই ডলারগুলো এখানে শো করবে যে 14 দিন পরে আপনি এই ডলারগুলো উইথড্র করতে পারবেন। তারপর এখানে দেখাবে যে অ্যাভেলেবল ফর উইথড্রল, মানে আপনার যে ডলারগুলো 14 দিন যে পিরিয়ডটা ওটা পার হয়ে এসেছে এবং আপনি এই ডলারগুলো উইথড্র করতে পারবেন, সেই ডলারগুলো আপনাকে এখানে শো করবে। তারপরে আমরা এই অপশনটা উইথড্রটা আমরা একটা লাইভ প্রোগ্রামে দেখবো, যখন আমরা উইথড্র করব। উইথড্র সাধারণত পেপাল, পেওনিয়ার অথবা ফাইবার রেভিনিউ কার্ডের মাধ্যমে গ্রহণ করা যায়। এবং উইথড্র করার যেই ট্রানজ্যাকশন আইডি অথবা যে সকল বিষয়গুলো থাকে সেগুলো এখানে আপনার এখানে শো করবে। তো আমরা আর্নিংটা দেখলাম এবং তারপর আমরা যাব বায়ার রিকোয়েস্ট। এখন মূলত বায়ার রিকোয়েস্টটা কি, আমরা ফাইবার ড্যাশবোর্ডের আমরা বায়ার রিকোয়েস্ট সম্পর্কে এখন জানবো। মূলত বায়ার রিকোয়েস্টটা কি এবং বায়ার রিকোয়েস্ট কিভাবে করে, আমাদেরকে প্রথমে জানতে হবে বায়ার রিকোয়েস্ট, বায়াররা কেন বায়ার রিকোয়েস্ট দেয়। বায়ার রিকোয়েস্ট দেওয়ার মূল কারণটা হচ্ছে বায়ার এমন কিছু খুঁজতেছে অথবা তাদের এমন কিছু প্রয়োজন যেটা গিগের সাথে তারা সাদৃশ্য পাচ্ছে না অথবা গিগ তারা খুঁজে পাচ্ছে না। যেমন আপনার যদি সাপোজ বাংলাদেশে যদি আপনার ইমেল লাগে অথবা যদি আপনার এমন কিছু প্রয়োজন হয় যেটা আপনি ফাইবার গিগের সাথে আপনি তুলনামূলকভাবে পাচ্ছেন না, এই টাইপের যে তথ্যগুলো অথবা টপিকগুলো, অথবা আপনি চাচ্ছেন কি যে আরো ভালো এই কাজের উপরে যারা কাজ জানে তাদের কাছে সেই তথ্যগুলো প্রচার করার জন্য এবং একটা পোস্ট করা, যাতে যারা সম্পৃক্ত ওই কাজের সাথে কেবলমাত্র তারাই বায়ার রিকোয়েস্টগুলো দেখবে এবং যারা আপনি যে কাজগুলো দেবেন যে ক্যাটাগরিতে রয়েছে কেবলমাত্র তারাই বায়ার রিকোয়েস্টগুলো দেখবে এবং সেই বায়ারগুলোই আপনাকে রিপ্লাই করবে। এবং কারো যদি একটা প্রাইজিং সম্পর্কে ধারণা না থাকে, যে প্রাইজিংটা কত হতে পারে অথবা কত ডলারের মধ্যে আমি সর্বনিম্ন অথবা ভালো বায়ার আমি খুঁজে পাবো, এই সকল বিষয়ের জন্য সাধারণত বায়ার রিকোয়েস্ট বায়ারগণ দিয়ে থাকে।
এখন দেখবো আমরা যে বায়ার রিকোয়েস্ট কিভাবে দেওয়া হয়। একটা বায়ার যখন তার কাঙ্ক্ষিত গিগ না খুঁজে পেয়ে অথবা প্রাইজিং অথবা আরো ভালো বায়ার দেখার জন্য অথবা এই টাইপের খোঁজ করার জন্য কোনো বায়ার যখন তার গিগ একটা বায়ার রিকোয়েস্ট দিতে চাই, তখন সে তার হচ্ছে বায়ার প্রোফাইলে আসে। যেমন এখন আমাদের এটা একটা বায়ার প্রোফাইল, এখান থেকে আমরা যে কোনো গিগ বাই করতে পারবো এবং বায়ার রিকোয়েস্টে সাধারণত এখানে ক্লিক করে দেওয়া হয়। যদি কোনো বায়ার তাদের কাঙ্ক্ষিত কোনো সার্ভিস একটা বায়ার রিকোয়েস্ট করতে চাই, সে এখানে তার যে কাঙ্ক্ষিত সেবা সেটা লিখবে। যেমন মানে কোন কোন ইস্যু লাগবে অথবা এই টাইপের সবগুলো এখানে উল্লেখ করবে। তবে বায়ার রিকোয়েস্টে সে মানে খুব ভালোভাবে ডেসক্রাইব করে যে একটা বায়ারের কি কি রিকোয়ারমেন্ট রয়েছে। যেমন একটা গিগে সেটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি দিয়েছেন যে আপনি এই কাজগুলো পারেন, যে সকল কাজগুলো পারেন সেগুলো সম্পর্কে আপনি লিখে দিয়েছেন এবং এখানে একটা বায়ারের কি কি প্রয়োজন সে একটা বায়ার সেগুলো উল্লেখ করতে পারে এবং একটা বায়ার ক্যাটাগরি সিলেক্ট করে যেগুলো সম্ভাব্য ক্যাটাগরি, যেমন ইমেল কালেকশনের জন্য কোন ক্যাটাগরিটা সবচেয়ে ভালো হবে, এই টাইপের, যেমন ডাটা রিসার্চ টাইপের একটা কাজ, এই টাইপের তার হচ্ছে কাজগুলো যখন তারা এই ক্যাটাগরি সিলেক্ট করবে অথবা যে যে বায়ার রিকোয়েস্টটা যে কাজের ক্যাটাগরি প্রয়োজন সে অনুযায়ী সিলেক্ট করবে, অথবা একটা অ্যাটাচ ফাইল, যেমন একটা লোগো বানাতে বলবে, লোগোর বিস্তারিত এখানে লিখবে একটা বায়ার, অ্যাটাচ ফাইল তার একটা মানে একটা লোগোর মতো সাদৃশ্যপূর্ণ আছে কিছু, সেরকম একটা লোগো সিলেক্ট করে এখানে দিয়ে দিতে পারে। দিয়ে দেওয়ার পরে মানে বায়ার কতদিনের মধ্যে কাজটা গ্রহণ করবে সেরকম একটা সম্ভাব্য একটা দিন দিয়ে দেবে। দিয়ে এখানে কত ডলার হলে বায়ার তার হচ্ছে কাজটা কত ডলারের মধ্যে নিতে পারবে, গ্রহণ করবে, সেখানে একটা ডলার বাজেট দেবে। এবং অনেক বায়ার এখানে যারা বোঝে না তারা এখানে 0 দেয় অথবা অনেক কম দেয়, অথবা লেখে কি যে আপনারা আমাকে বলেন যে আপনারা কত ডলারের কাজ করতে পারেন, এখানে এই টাইপের কোনো কিছু লিখে দিতে পারে। দিয়ে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করলে সেটা বায়ার রিকোয়েস্ট হিসেবে আমাদের কাছে সেলারের কাছে আসে। মূলত এখান থেকেই বায়ার রিকোয়েস্ট গুলো পাঠানো হয়। একটা যে কোনো বায়ার এখান থেকে সে বায়ার রিকোয়েস্ট গুলো পাঠাতে পারবে। এখন আমরা যখন একটা বায়ার যখন বায়ার রিকোয়েস্ট গুলো পাঠাবে, তখন যদি সেই ক্যাটাগরির সেলার হয়ে থাকেন আপনি, আপনার একটা গিগ কোনো গিগ যদি সেই ক্যাটাগরির আন্ডারে পড়ে, ওখানে যেই বায়ারটা যে ক্যাটাগরি সিলেক্ট করেছে আপনি যদি সেই ক্যাটাগরির আন্ডারে পড়েন এবং আপনার রেটিং যদি 4.7 এর উপরে হয়ে থাকে এবং আপনি যদি আপনার পারফরমেন্স যদি ভালো হয়, তবেই কিন্তু আপনি সেই গিগগুলো দেখতে পারবেন, দুঃখিত সেই বায়ার রিকোয়েস্ট গুলো দেখতে পারবেন। নতুবা যদি হাজারো যদি বায়ার রিকোয়েস্ট থাকে, আপনি যদি অন্য ক্যাটাগরি হন অথবা যদি আপনার ক্যাটাগরির সাথে যদি না মিলে অথবা আপনার যদি রেটিং যদি খারাপ থাকে, আপনি সেই বায়ার রিকোয়েস্ট গুলো দেখতে পারবেন না। আপনার পারফরমেন্স ভালো হলে আপনার এখানে বায়ার রিকোয়েস্ট গুলো আসবে। এখন মূলত অনেকে যে কাজগুলো করে যে বায়ার রিকোয়েস্ট আসলে সবগুলো দেওয়ার চেষ্টা করা হয়, তাই এই ভুলটা করা যাবে না। এখন আমরা দেখব যে বায়ার রিকোয়েস্টে আমরা কিভাবে ভালোভাবে একটা বায়ার রিকোয়েস্ট প্রপোজাল সাবমিট করতে পারি। যখন এখানে বায়ার রিকোয়েস্ট যেহেতু এখানে বায়ার রিকোয়েস্ট আসছে না, আমরা প্রথমে দেখে নেব যে একটা বায়ার রিকোয়েস্ট পাঠানোর পূর্বে আমাদের কোন কোন বিষয়গুলো ফোকাস করা প্রয়োজন এবং লক্ষ্য রাখতে হবে যে আমরা আমাদের কোন কোন বিষয়গুলো লক্ষ্য রেখে আমাদেরকে একটা বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে।
অথবা রিপ্লাই দিতে হবে। আপনারা বাই রিকোয়েস্ট অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ বাই রিকোয়েস্ট থেকে অনেক কাজ পাওয়া যায়। আপনি যদি সঠিকভাবে রিপ্লাই দিতে পারেন তবে অবশ্যই আপনি কাজগুলো যারা পাবে তাদের সম্ভাব্য তালিকায় আপনি আসতে পারেন। বাই রিকোয়েস্ট দেওয়ার ক্ষেত্রে আপনাদের যে সকল বিষয়ে লক্ষ্য রাখতে হবে, প্রথম যে বিষয়টা মাথায় রেখে আপনি বাই রিকোয়েস্টটা ক্লিক করবেন সেটা হচ্ছে যেই কাজটা বায়ার চাই সেটা আপনি পারেন। আপনি অবশ্যই ফোকাস রাখবেন যে আপনি কাজটা পারেন, তারপরে আপনি বায়ার রিকোয়েস্টটা ক্লিক করবেন। এমন না যে আপনার কাছে 10টা বায়ার রিকোয়েস্ট আসলো, আপনাকে 10টাতে রিপ্লাই দিতে হবে, তাকে প্রপোজ করতে হবে, এমন কোনো কিছুই না। আপনি যদি একটা বায়ার রিকোয়েস্ট না দেন এতে আপনার কোনো প্রভাব পড়বে না, কিন্তু যেইটা রিকোয়েস্ট দেবেন মনে করবেন যে আপনি ওই কাজটা পারেন। আপনি যে কাজগুলো পারেন কেবলমাত্র সেখানে আপনি বায়ার রিকোয়েস্টগুলো রিপ্লাই করবেন, প্রপোজ করবেন। এমন কোন বায়ার আছে, এমন বায়ার আছে যে বায়ারগুলো প্রথমে লিখে দেয় যে যারা অভিজ্ঞ আছেন তাদের পূর্ব অভিজ্ঞতায় যে কাজগুলো সেগুলো সহ প্রপোজাল পাঠান। যদি এরকম টাইপের কোনো কিছু লেখা থাকে, কোনো কাজ দেবেন না, কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন দেবেন না, আউটসাইডে কন্ট্যাক্ট করা যায় আপনাকে পাওয়া যায় এই টাইপের কোনো কিছু দেবেন না। জাস্ট একটা আপনার যে প্রিভিয়াস কাজের যেই এটা আপনার যে প্রুফটা ওটা দিতে পারেন। এবং বাইরে লেখার ক্ষেত্রে আপনি যে সকল পানি খেতে হবে, বায়ার রিকোয়েস্ট পাঠানোর জন্য আপনি বায়ার রিকোয়েস্ট লেখার পূর্বে আপনি যে সকল বিষয়গুলো মাথায় রাখবেন এবং যে সকল বিষয় লক্ষ্য রেখে আপনি বায়ার রিকোয়েস্টটা লিখতে শুরু করবেন, এটা কোনো স্ট্রাকচার না, জাস্ট একটা ধারণা যে আপনি কিভাবে লিখবেন। স্ট্রাকচার আমরা পরে দেখব। এখানে আপনাকে হাজারো মানুষ রিপ্লাই করবে, অথবা 100 মানুষ রিপ্লাই করতে পারে, 10 জন মানুষ রিপ্লাই করতে পারে, অথবা প্রপোজ করতে পারে সেই বায়ার রিকোয়েস্টের জন্য। ধরেন যে 10 জন সেই বায়ার রিকোয়েস্টে প্রপোজাল পাঠালো। এখন এখানে আপনাকে কেন কাজটা দেবে, আপনি কেন তাদের মধ্যে থেকে আপনাকে কেন কাজটা দেবে? আপনাকে এমন কিছু লিখতে হবে যাতে 10 জনের চেয়ে দেখলে আপনাকে মনে হয় কি যে আপনার গ্রহণযোগ্যতা বেশি, অধিক অধিক সম্পন্ন, যে জন্য আপনাকে কাজ দেবে। তাই আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে যে কেন আপনাকে কাজটা আপনি পাওয়ার যোগ্য, অন্যান্যরা অন্যান্যদের প্রায় আপনি কেন এগিয়ে আছেন এবং আপনি কেন কাজটা পাওয়ার যোগ্য, আপনি এটা লক্ষ্য রেখে বাইরে কাজটা লিখবেন। 5 নম্বরে যে বিষয়টা আপনি বাইরে রিকোয়েস্টটা পাওয়ার পরে আপনি ভালোভাবে পড়বেন। এমন অনেক সেলার আছে বাইরে রিকোয়েস্ট পাওয়ার পরে তাদের একটা ডিফল্ট একটা টেমপ্লেট থাকে, শুধু কপি এন্ড পেস্ট করে। এটা কোনোভাবেই করা যাবে না। আগে বাই রিকোয়েস্টের সম্পূর্ণটা বুঝবেন, পড়বেন, ইনসাইটে কি বোঝাচ্ছে, আপনি কিভাবে করতে পারবেন, এগুলো সম্পূর্ণটা বুঝে তারপরে বাই রিকোয়েস্ট সেন্ড করবেন। তারপরে 6 নম্বরের পয়েন্ট রয়েছে, আপনি যে আপনি যে প্রপোজালটা পাঠাবেন সেই জবটা করতে বায়ার যদি একদিন দেয়, কিন্তু আপনি একদিনে করতে পারবেন না, মিনিমাম 3 দিন লাগবে, অথবা 3 দিন দিয়েছে আপনি 2 দিনে করতে পারেন, এরকম হতে পারে স্বাভাবিক। তাই আপনাকে প্রথম থেকেই সম্পূর্ণ ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে আপনি কাজটা
কতদিনের মধ্যে করতে পারবেন সে অনুযায়ী একটা টাইম ফিক্স করবেন। এবং বায়ার যদি বায়ারকে বলবেন, বায়ারকে অবশ্যই উল্লেখ করে দেবেন যে আপনি তাকে রিভিশনের সুযোগ দিবেন এবং তার মনের মতো কাজটা করে দেবেন, এবং আপনি মানে খুব মনোযোগ সহকারে উইলিং ভাবে আপনি তাকে কাজগুলো করে দিতে পারবেন, এই বিষয়টাও তাকে বুঝিয়ে দিতে হবে। এই সকল বিষয় হচ্ছে আপনি বায়ারকে বুঝাবেন যে আপনি কেন তার কাছে গ্রহণযোগ্যতা ওনার চেয়ে আপনি কেন তার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা বেশি রাখেন। তারপর যে বিষয়টা থাকে, এমন এমন বায়ার রয়েছে যারা কাজের তুলনায় পারিশ্রমিক অনেক কম নির্ধারণ করে থাকে। সেক্ষেত্রে আপনি সেখানে কত চার্জ করবেন সেটা আপনার মতো করে দিয়ে দেবেন। এখানে কম অথবা বেশি হতে পারে। এমন এমন যারা নতুন সেলার রয়েছেন এখানে অবশ্যই চেষ্টা করবেন যারা একজনকে কিছু থেকে লেগেছে। দুই নাম্বার অপশনটা কেউ বুঝেন এটা কিভাবে আপলোড করতে হয়? আপনি তা থেকে কত চার্জ করবেন সেটা নির্দিষ্ট করে নেবেন। 9 নম্বর যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে গ্রামারলি চেক করে নেবেন, গ্রামাটিক্যাল কোনোভাবেই চলে যাচ্ছে আপনার গ্রামাটিক্যাল। এখানে গ্রামার সফটওয়্যার ব্যবহার করতে পারেন অথবা গুগল ট্রান্সলেট অথবা যে কোনো ভাবে গ্রামাটিক্যাল যাতে মিস না হয়। এক্ষেত্রে আপনার বায়ার যখন আপনার দেখবে যে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে, আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো না, তাহলে আপনি কোনোভাবেই সেই কাজটা পাবেন না। তাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি বায়ার রিকোয়েস্ট লেখার ক্ষেত্রে আপনি এমন কিছু শব্দ ব্যবহার করবেন মানে শব্দগুলো যাতে আপনার খুবই ফ্রেন্ডলি হয়, সবাই বুঝতে পারে, এবং সেই শব্দগুলো যাতে বায়ার খুব ভালোভাবে গ্রহণ করে। ভালো ভালো শব্দ ব্যবহার করবেন এবং গ্রামাটিক্যাল মিস্টেক এটা কোনোভাবেই করা যাবে না। এবং যে বিষয়গুলো রয়েছে 100% রিপোর্ট আকারে আপনি এগুলো দেখবেন এবং এগুলো যথাযথভাবে করলে আশা করছি আপনি বায়ার রিকোয়েস্টের মাধ্যমে একটি ভালোভাবে খুব একটা অর্ডার পেতে পারেন। এবং এই বিষয়গুলো বায়ার রিকোয়েস্টে লেখার আগে অবশ্যই এগুলো লক্ষ্য রেখে এবং ভেবেচিন্তে তারপরে লিখবেন। বায়ার রিকোয়েস্টে আপনারা যে কাজগুলো কোনোভাবেই করবেন না সেটা হচ্ছে কপি পেস্ট করা, যেটা আমি প্রথমে বলেছিলাম। কপি পেস্ট হচ্ছে নির্দিষ্ট একটা টেমপ্লেট, নির্দিষ্ট যে কোনো বিষয়ের একটা টেমপ্লেট, সেই টেমপ্লেটটা আপনার কাছে 10টা রিকোয়েস্ট এসেছে, আপনি 10টাতে সাবমিট ক্লিক করে দিয়ে দিয়েছেন, কপি পেস্ট করেছেন। কারণ আপনার লক্ষ্য হচ্ছে প্রথমে থাকা, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কাছে একটা জিনিস ছিল সেই টেমপ্লেটে নেই। যখন একই টেমপ্লেট সবার ক্ষেত্রে ব্যবহার করবেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না। হয়তো আপনি একটা ম্যানুয়াল এমন টাইপের একটা টেমপ্লেট রেডি করে রাখলেন যেটা সব ক্ষেত্রেই কিছু কাস্টমাইজ করে ব্যবহার করা যায়, কিন্তু আপনি একই টেমপ্লেট কোনো জায়গায় সাবমিট করবেন না, পরে ওই যে তথ্যগুলো চেয়েছে সেগুলো আপনি এখানে দিবেন। তাই কোনোভাবে কপি পেস্ট করা যাবে না। সাবমিট ওয়ার্ক, আপনি অন্যজনকে একটা কাজ দিয়েছেন, সেই কাজের সম্পূর্ণটাই আপনি এই বায়ারকে দেখিয়েছেন, এটা কখনোই ভুলে করা যাবে না। যেমন একটা বায়ারকে আপনি গুগল ড্রাইভের মাধ্যমে অথবা গুগল শিটের মাধ্যমে আপনি একটা লিঙ্ক দিয়েছেন, সেই লিঙ্কটা আপনি এখানে সাবমিট করেছেন, এটা কোনোভাবে করা যাবে না। বায়ারকে একটা স্ক্রিনশট দেওয়া যেতে পারে যে আপনি কাজগুলো পারেন, তাকে বোঝানো যেতে পারে যে অন্যান্যভাবে যে আপনি কাজগুলো পারেন, একটা স্ক্রিনশট দিলেন অথবা একটা সিম্পল একটা লিঙ্ক দিলেন যেখানে গিয়ে আপনার টোটাল কাজের কোনো কিছু পাবে না, জাস্ট একটা পোর্টফোলিও দেখতে পারবে যে আপনি এই কাজগুলো করেছেন এবং কাজগুলো পারেন। বায়ার রিকোয়েস্টে বর্জনীয় বিষয়ের 3 নম্বরে যে বিষয়টা লক্ষ্য রাখবেন, কন্ট্যাক্ট ইনফরমেশন। এটা হচ্ছে আপনার কোনোভাবেই আপনার সোশ্যাল ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো দেওয়া যাবে না, দিলে আপনাকে ব্লক করা হবে।
তাই আপনি কোনোভাবে বায়ার রিকোয়েস্টের মধ্যে আপনার আউটসাইড কন্ট্যাক্ট ইনফরমেশন কোনোভাবে দেবেন না। বায়ার রিকোয়েস্টে আরো যে বিষয়ে লক্ষ্য রাখতে হবে, প্রথমে বলছিলাম ভালো ভালো কিছু ওয়ার্ড চুজ করতে। এখানে একই বিষয়, আপনার বায়ার যে রিকোয়েস্ট করেছে, যে প্রপোজালটা পাঠাবেন, এটার সাথে সম্পৃক্ত না এরকম কোনো কিছু লেখা যাবে না। যেমন বায়ার আপনার থেকে ইমেল মার্কেটিং এর একটা ইনফরমেশন ছিল, আপনি মামা বাড়ির গল্প লিখলেন, এটা কোনোভাবে করা যাবে না। তাই আপনার সম্পৃক্ত যে ওয়ার্ডগুলো রয়েছে আপনাকে রিলেটেড ওয়ার্ডগুলোই ব্যবহার করতে হবে। এবং তারপরে আর একটা বিষয় যেটা, এটা খুব মানে এটা অবশ্যই বর্জন করতে হবে, সেটা হচ্ছে ইনফরমেশন ওভারলোড। বায়ারকে আপনি যতটুকু পারেন খুবই সংক্ষেপে আপনি যে কাজগুলো পারেন এবং অন্যান্য যে আপনি সবচেয়ে ভালো কাজ পারেন এটা বোঝাতে হবে খুব সংক্ষিপ্তভাবে। আপনাকে কোনো প্যারাগ্রাফ আকারে লিখতে হবে না, লিখলে বায়ার এটা পড়ে না, সে মনোযোগ আগ্রহ হারাই ফেলে এবং সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। তাই আপনাকে ইনফরমেশন ওভারলোড করা যাবে না, খুব সংক্ষিপ্ত আকারে আপনি তাকে বোঝাতে হবে যে আপনি কাজগুলো পারেন এবং অন্যান্যদের চেয়ে ভালো। এখন আমরা দেখব বায়ার রিকোয়েস্টের কিছু স্ট্রাকচার। বায়ার রিকোয়েস্টের স্ট্রাকচারের মধ্যে আপনাকে প্রথমে একটা গ্রেটিং দিয়ে শুরু করতে হবে, হ্যালো লিখতে পারেন, হাই লিখতে পারেন, অথবা মানে তেল দিয়ে টাইপের কথা, যেমন আমাদের বাংলাদেশে যেগুলো মানে বেশি ব্যবহার হয় অথবা এআই হয়, এগুলো ব্যবহার করা যাবে না। জাস্ট হ্যালো অথবা তার নাম এখানে লেখেন, তারাও এটা মাইন্ড করে না। তাই এখানে সিম্পলি আপনি হ্যালো দিয়ে শুরু করতে পারেন, অথবা হাই দিয়ে শুরু করতে পারেন, অথবা গুড ডে লিখে শুরু করতে পারেন। এইসব এটা একটা গ্রেটিং প্রথমে দিয়ে দিবেন। তারপরে ইন্ট্রোডিউস ইউর সেলফ, প্রথমে আপনার সম্পর্কে আপনি কিছু বলেন। বায়ার স্ট্রাকচারে আপনারা প্রথমে নিজের সম্পর্কে কিছু বলবেন। যেমন এখানে প্রথমে নিজের সম্পর্কে কিছু বলে নেওয়া হয়েছে যে আই এম এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার। তাই প্রথমে আপনি আপনার নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস ইউর সেলফ, প্রথমেই আপনার নিজের সম্পর্কে আপনি এক লাইন বলে নেবেন, খুব সংক্ষিপ্ত আকারে, এটা বড় করা যাবে না। তারপরে আপনি লক্ষ্য করবেন যে আপনার বায়ারের কি কি প্রয়োজন, আপনার বায়ারের রিকোয়েস্টে যে প্রপোজাল সাবমিট করছেন এটা কোন কোন গুণগুলো আপনার বায়ার খুঁজছে, সেই সব বিষয়ের উপর আপনাকে লক্ষ্য করতে হবে এবং আপনাকে ডেসক্রাইব করতে হবে এমন ভাবে খুবই রিলেভেন্ট, মানে ওই বায়ার যেগুলো চাই আপনাকে ঠিক সেভাবে কাজ করতে হবে এবং সেই ওয়ার্ডগুলোই ব্যবহার করতে হবে যেগুলো বায়ার খুঁজছে এখানে। কারণ একটা বায়ার প্রপোজাল যখন আপনি মনোযোগ সহকারে পড়বেন তখন আপনি এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে বায়ার কিভাবে আপনি কাজগুলো বায়ারকে এমন এমন পয়েন্ট তুলে ধরবেন। যেমন একজন, আচ্ছা এখানে একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে এখানে অ্যাড্রেসেস টু বায়ার নিডের কিভাবে একবারে প্রয়োজনে প্রবেশ করা যায়। আমি মূলত এটা বুঝেছি যে ধরেন কি যে একটা বায়ার নিশ টার্গেটেড প্রফেশন অনুযায়ী বাল্ক ইমেল কালেকশন লাগবে। এখন আপনি বায়ারকে এমনভাবে রিপ্লাই দিতে পারেন যে আমি আপনাকে বাল্ক ইমেল যেমন ইউটিউবের বাল্ক ইমেল কালেকশন করে দিতে পারবো এবং আমি এতটাই দক্ষ যে সাবস্ক্রাইব অনুযায়ী আপনি যতটা মিনিমাম সাবস্ক্রাইব বলবেন আমি সেই অনুযায়ী আমি সেই ইমেলগুলো কালেক্ট করে দিতে পারবো। যখন আপনি এই 20 মিনিট এভাবে আপনি বায়ার নিডে প্রবেশ করবেন। যেমন আপনি যদি একটা বায়ারকে বলেন যে আপনার তো এই ইমেল লিস্ট বা ইউটিউবের বাল্ক ইমেল লিস্ট দরকার, আমার এমন দক্ষতা আছে বায়ারের আপনি যতগুলো সাবস্ক্রাইবার বলবেন সে অনুযায়ী আমি নিশ টার্গেটেড বাল্ক ইমেল কালেকশন করে দিতে পারবো। যখন আপনি এটা বলবেন তখন বায়ার আপনাকে মানে অন্যান্যদের চেয়ে একটু ভিন্ন ভাববে এবং কাজটা আপনার পাওয়ার সম্ভাবনা প্রায় অন্যান্যদের চেয়ে প্রায় 25% এগিয়ে থাকে। তাই অবশ্যই বায়ারের নিডসে আপনি প্রবেশ করবেন যে সে কোন কোন বিষয়গুলো চাই এবং ফোকাস করে। তারপর যে বিষয়টা আসে শো ইউর এক্সপার্টিস, আপনি যে এক্সপার্ট আছেন কাজগুলোতে, আপনি যে ইতিপূর্বে অনেক করেছেন সেই বিষয়টা অবশ্যই তুলে ধরবেন। যেমন এখানে লেখা রয়েছে আমার এই বিষয়ে সকল স্কিল রয়েছে, আমার দক্ষতাপূর্ণ একজন
সেলার আমি, আমার এই বিষয়ে যথেষ্ট দক্ষতা রয়েছে এবং আপনার যে কাজগুলো করার জন্য যে সকল স্কিল প্রয়োজন আমার মধ্যে সবগুলো রয়েছে, আপনি কাজটা আমাকে দিতে পারেন কি হিসেবে, অ্যাজ এ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। তাই আপনার এক্সপার্টাস এখানে তুলে ধরবেন। তারপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে টক টু দেয়ার ইন্টারেস্ট। এটা হচ্ছে সে কোন কোন বিষয়ে ইন্টারেস্ট ফিল করবে, যে বিষয়গুলো আমি বলেছি, যেমন আপনি কিভাবে প্রোডাক্টটা প্রমোট করবেন এই বিষয়ে আপনি লিখবেন যে সে কোন কোন বিষয়গুলো ইন্টারেস্টের সাথে গ্রহণ করবে, এই টাইপের কিছু শব্দ এখানে তুলে ধরবেন। এবং সর্বশেষ যেটা সেটা তার আপনার সাথে যোগাযোগ করতে বলেন, যেমন আই ক্যান অ্যাসিস্ট ইউ অ্যাবাউট ইউর জব, ঠিক আছে। তাই আপনি এই টাইপে আপনি শেষ পর্যায়ে গিয়ে আপনি এই শব্দগুলো তুলে ধরবেন এবং আপনার সাথে যোগাযোগ করতে বলবেন, কারণ বায়ার যদি আপনার সাথে যোগাযোগ না করে আপনি তার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারবেন না। তাই শেষ পর্যায়ে গিয়ে আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন অথবা তাকে একটা প্রশ্ন করতে পারেন যে আসেন আমরা আপনার প্রজেক্ট সম্পর্কে আলোচনা করি, এবং আপনার প্রজেক্টের অন্যান্য প্রশ্ন আপনি করবেন, তার প্রজেক্ট সম্পর্কে আপনি জানতে চাইবেন এবং তার প্রজেক্ট সম্পর্কে আরো বিস্তারিত আপনি বলবেন। যদি আপনি সেই সম্পর্কে কাজ জেনে থাকেন তবে আপনি এই বিষয়গুলো অবশ্যই আপনি বুঝে যাবেন যে কোন কোন প্রজেক্টে কোন কোন কাজগুলো লাগে। তাই একটা পারফেক্ট বাই রিকোয়েস্টের স্যাম্পল এখানে অবশ্যই দেওয়া রয়েছে। আপনারা অন্যান্য রিকোয়েস্ট ফলো না করে অবশ্যই এটা ফলো করবেন এবং এখানে আপনার যে আমার এই প্রপোজালের স্ট্রাকচারটা ব্যবহার করেন, ইনশাল্লাহ বলতে পারি আপনারা অবশ্যই খুব ভালোভাবে কাজগুলো পেয়ে যাবেন খুব সহজে। হ্যাঁ, এটা সবাই একটা স্ক্রিনশট রাখেন, এটা আপনাদের অনেক সহায়তা করবে। ভাই ভিডিও তাই আপনারা ভিডিও তো আছে নাকি? হ্যাঁ ভিডিও আছে, আপনারা স্ক্রিনশট না দিলেও চলবে, আপনারা ভিডিওটা প্রয়োজনে পুনরায় দেবেন অথবা স্ক্রিনশট নিয়ে এখানে যে পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে এবং এটা সিম্পল দেওয়া হয়েছে আপনারা এইভাবে সাজাবেন। দেখেন ইনি যে কাজগুলো চেয়েছে এখানে কিন্তু সবকিছু বলা রয়েছে এবং খুব সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে। তাই আপনারা এইভাবে সংক্ষিপ্ত আকারে তার কাজের প্রয়োজনতা আপনারা গভীরে প্রবেশ করে তাকে বলবেন যে আপনি যারা রিকোয়েস্ট করেছে তার মধ্যে আপনি সবচেয়ে বেস্ট অপশন এবং আপনি কাজগুলো পাওয়ার যোগ্য। তারপরে রয়েছে অর্ডার পেজ। আপনি একটা অর্ডার পেলেন, অর্ডার পাওয়ার পরে আপনি কি করবেন, আপনি যখন একটা অর্ডার গ্রহণ করবেন তখন অর্ডার পেজে প্রবেশ করলে আপনাকে প্রথমে এরকম একটা অপশন দেখাবে যে সেন্ড এ রিমাইন্ডার। সেন্ড এ রিমাইন্ডার ক্লিক করলে আপনি যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছেন, যেমন আপনার ইমেল কালেকশন করার জন্য যেমন নিশ দরকার, কান্ট্রি টার্গেটেড কান্ট্রি নেম দরকার, তার কাছে একটা রিমাইন্ডার যাবে এবং সে বায়ার যদি ইতিপূর্বে তার রিকোয়ারমেন্টগুলো দিয়ে সাবমিট করে তখন আপনার জবটা এরকম স্টার্ট হয়ে যাবে, যে সময়টা দিয়েছেন সেই সময়টা স্টার্ট হয়ে যাবে। এবং অথবা যদি আপনি ম্যানুয়ালি ক্লিক করেন যে আপনার সকল ইনফরমেশনগুলো ম্যানুয়ালি পেয়েছেন এবং আপনার যা যে সকল কাজগুলো লাগে সবগুলো পেয়েছেন, তাহলে আপনার কাছে এরকম অপশন ওপেন হয়ে যাবে। এখন অপশন ওপেন হয়ে গেলে আপনি যে বিষয়গুলো দেখতে পারবেন, এখানে একটা অর্ডার নাম্বার দেখতে পারবেন, আপনার ভিউ ক্লিক করলে আপনি যে ভিউটা দেখতে পারবেন, এখানে বায়ার নেম দেখতে পারবেন, এখানে ডলার দেখতে পারবেন যে আপনি কত ডলারের কাজটা পেয়েছেন, এখানে আইটেমটা হচ্ছে আপনার গিগ টাইটেল থাকবে, এখানে কোয়ান্টিটি সে কতগুলো সিলেক্ট অর্ডার করেছে এটা থাকবে, এটা ডিউরেশন, আপনি কতদিনের মধ্যে আপনাকে অবশ্যই কাজটা জমা দিতে হবে, এখানে ওই একই অ্যামাউন্ট থাকবে এবং এখানে একটা টাইম বার থাকবে। টাইম বারটা হচ্ছে আপনি যেমন এটা 4 দিনের একটা কাজ ছিল, 4 দিনের কাজটাই যখন আপনি টাইমটা স্টার্ট হয়ে যাবে তখন এখানে 1 বাই 1 সেকেন্ড ডাউন হবে এবং আপনার যখন কাজটা শেষ হয়ে যাবে তখন এটা লাল হয়ে যাবে, রেড হয়ে যাবে এবং এখানে লেখা উঠবে লেট। তাই আপনারা প্রত্যেকেই এই অপশনগুলো যখন প্রথম অর্ডার আসবে আপনারা এগুলো ঠিক একইভাবে দেখতে পারবেন। এটা ছিল আমাদের অর্ডার পেজ। অর্ডার পেজের পরে আমাদের বিভিন্ন অপশন লাগতে পারে, যেমন আপনার 3 দিনে অথবা 4 দিনে কাজটা সম্পূর্ণ করতে পারলে আপনার আরো দিনের প্রয়োজন, অথবা অর্ডারটা ক্যান্সেল করতে হতে পারে, অথবা আপনার অর্ডারটা মডিফাই করতে হতে পারে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন অর্ডারের পাশে, যেমন এটা অর্ডার অপশন, অর্ডারের পাশে
এখানে লেখা আছে ভিজিট দ্য রেজুলেশন সেন্টার। আপনারা ভিজিট দ্য রেজুলেশন সেন্টারে ক্লিক করবেন যদি আপনাদের কোন কোন বিষয়গুলো লাগে সেগুলো উল্লেখ করছি। যখন আপনারা ভিজিট দ্য রেজুলেশন সেন্টারে ক্লিক করবেন তখন আপনাদের কাছে এরকম একটা অপশন আসবে। এখানে আপনাদের রিভিশনের এডিশনাল রিভিশনের জন্য এখানে সিলেক্ট করতে পারেন এক্সটেন্ড ডেলিভারি টাইম। রেজুলেশন সেন্টারের মাধ্যমে আপনাদের ডেলিভারি টাইমটা এক্সটেন্ড করে নিতে পারেন। তখন আপনারা এখানে ক্লিক করবেন মডিফাই দ্য অর্ডার। যখন আপনারা মডিফাই অর্ডারে ক্লিক করবেন তখন আপনারা আপনাদের অর্ডারটা মডিফাই করতে পারবেন। তারপর আপনারা অর্ডারটা ক্যান্সেল করতে পারবেন। আপনারা আস্ক দ্য বায়ার টু ক্যান্সেল দিস অর্ডার এই অপশনটা ক্লিক করার মাধ্যমে আপনারা অর্ডারটা ক্যান্সেল করতে পারবেন। আপনারা যে কোনো একটা অপশন ক্লিক করবেন, ক্লিক করে যখন কন্টিনিউতে ক্লিক করবেন বায়ারের কাছে একটা প্রপোজাল হিসেবে যাবে। আপনারা এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কমপ্লিট হবে না, বায়ারের কাছে একটা প্রপোজাল হিসেবে যাবে। যেমন আপনি যদি টাইম যদি এক্সটেন্ড করতে চান, যেমন এক্সটেন্ড করার পরে আপনি কতদিন এক্সটেন্ড করতে চাচ্ছেন, কি কারণে এক্সটেন্ড করতে চাচ্ছেন সেরকম একটা পপ আপ আসবে। আপনি যতদিনের এক্সটেন্ড করতে চান সেই সংখ্যাটা দিয়ে দেবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন। যখন কন্টিনিউতে ক্লিক করবেন তখন বায়ারের কাছে একটা নোটিফিকেশন যাবে, একটা প্রপোজাল যাবে। বায়ার যদি সেটা অ্যাকসেপ্ট করে তবে আপনার ডেলিভারি টাইমটা এখানে বৃদ্ধি পাবে। যেমন এখানে ওয়ান ডে জায়গায় আপনি 2 ডে দেন তাহলে এটা 2 দিন বৃদ্ধি পাবে। এবং অ্যামাউন্টও এখানে বিভিন্ন প্রকার মডিফাই করা যায় ভিজিট রেজুলেশন সেন্টারের মাধ্যমে। আজকে আমাদের ফাইবার সেলার ড্যাশবোর্ডের ক্লাসটা এই পর্যন্তই ছিল এবং আমাদের কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন থাকে যেগুলো আমাদের প্রায়শই জিজ্ঞাসা হয়। আচ্ছা, আপনারা সর্বশেষ পর্যন্ত থাকবেন, সর্বশেষ কিছু টিপস শেয়ার করা হবে এই অপশনগুলোর মাধ্যমে। সেটা হচ্ছে ফাইবার অনলাইন। অনেকে মনে করেন যে শেষ রাত থেকে সকালের দিকে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায়। আসলে কাজগুলো হচ্ছে রিজিকের ব্যাপার, এটা কখন আসবে এটা কেউ বলতে পারে না। এমন হতে পারে যে আপনার দুপুরবেলায় কাজ এলো, সকালে কাজ এলো না। তাই আপনি চেষ্টা করবেন সম্ভাব্য বেশি সময় অনলাইনে থাকার জন্য। কখন অর্ডার আসবে এটা কেউ বলতে পারে না। সারের জেগে থেকেও অর্ডার নাও আসতে পারে কিংবা বিকাল টাইমে অর্ডার আসতে পারে, কারণ এখানে বিভিন্ন দেশের সেলারগুলো আসে, বায়ার আসে। এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা বিভিন্ন দেশের বায়ার নিয়ে এখানে কাজ হয়। তাই এখানে আপনি যে কোনো সময় আপনি অনলাইন থাকলে হবে এবং অনলাইন চেষ্টা করবেন মানে 10 থেকে 15-এর উপরে অনলাইন থাকার জন্য প্রত্যেক দিন। এবং অটো রিফ্রেশ আমরা অনলাইনে থাকার জন্য একটা সফটওয়্যার ব্যবহার করে থাকি সাধারণত। কিছু সময় পর পরে ফাইবার মার্কেট প্লেস থেকে এটা অফলাইনে চলে যায়। আপনি যদি পেজটা যদি রিফ্রেশ না করেন তাহলে আপনার এটা অফলাইনে চলে যায়। সেক্ষেত্রে আমরা অনেকেই অটো রিফ্রেশ ব্যবহার করি। অটো রিফ্রেশ ব্যবহার করার কিছু সিস্টেম রয়েছে। যদি আপনি সিস্টেম যদি না মেনে যদি আপনি নির্দিষ্ট যেমন 4 মিনিট পর পর যদি আপনি অটো রিফ্রেশ দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে। প্রথমে আপনাকে ওয়ার্নিং দেবে, কয়েকবার আপনাকে ওয়ার্নিং দেবে যে আপনি অটো রিফ্রেশ ব্যবহার করছেন, তারপরে আপনাকে ডিসেবল করে দেবে। তাই নির্দিষ্ট টাইম রাখা যাবে না। তাই আমরা এখন দেখব অটো রিফ্রেশ কিভাবে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি। কোন প্রকার সমস্যা হবে একটা অটো রিফ্রেশ আমাদের ফাইবার অ্যাকাউন্ট সবসময় অনলাইনে রাখার জন্য আমরা ব্যবহার করব। সে ভাই দিবেন আছেন, জি অ্যাকসেপ্ট করেন। আপনাদেরকে সেভাবে অডিও অফ করেন। আপনাদেরকে একটা এক্সটেনশনের একটা লিঙ্ক শেয়ার করা হয়েছে, যেটা সর্বশেষ শেয়ার করা হয়েছে। আপনারা সেই লিঙ্কে সবাই প্রবেশ করবেন। লিঙ্কে প্রবেশ করার পরে আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন। এটা অটো রিফ্রেশ আমরা যে সফটওয়্যার সাধারণত ইউজ করি অথবা আমরা অন্যান্য সফটওয়্যার ইউজ করি, কিন্তু আপনাদের যারা নতুন হিসেবে এটা সবচেয়ে ভালো হবে এবং খুব সহজ ব্যবহার করার পদ্ধতি। তাই আপনাদের সাথে এটা শেয়ার করা হলো। আপনারা এখান থেকে এটা ক্রোমের জন্য
অথবা আপনার অন্যান্য যদি ব্রাউজার থাকে সেখানে পাওয়া যায়, আপনার সেটা সার্চ করে নামিয়ে নেবেন। তারপর এখানে ইনস্টলে ক্লিক করবেন। এখানে ইনস্টলে ক্লিক করার পরে, অ্যাডে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা মেনু চলে আসবে। এখান থেকে আপনারা এটা পিন করে নেবেন। এখানে যে এক্সটেনশনটা আছে, যেমন এই এক্সটেনশনটা এটা আনপিন অবস্থায় থাকবে, এটা আপনার এখানে ক্লিক করার মাধ্যমে আপনারা এখানে পিন করে নেবেন। পিন করার পরে আপনারা এক্সটেনশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে যে নর্মাল টাইমটা থাকে এটা আপনারা ব্যবহার করবেন না, যে নর্মাল টাইমটা থাকে এটা ব্যবহার করবেন না। আপনারা এখানে সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে আপনারা এখান থেকে একটা অপশন অন করে নেবেন, সেটা হচ্ছে ইনেবল র্যান্ডম ইন্টারভাল। এখান থেকে ক্লিক করে এই অপশনটা আপনাদের আনচেক থাকবে, এখান থেকে চেক করে দেবেন। চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করে আপনার এখানে একদম নিচে চলে যাবেন, নিচে গিয়ে সেভে ক্লিক করবেন। যখন আপনারা এটা সেভে ক্লিক করবেন তখন এখানে সেভ সাকসেসফুলি দেখাবে। তারপর আপনারা এটা কেটে দেবেন। কেটে দিয়ে আপনারা যে পেজটা অনলাইনে থাকতে চান অবশ্যই সেটা ড্যাশবোর্ডের মধ্যে হতে হবে, অথবা অন্যান্য বাইরে হলেও সমস্যা নেই, তবে ড্যাশবোর্ডের মধ্যে হলে ভালো। আপনার এখান থেকে সেই ইসে ক্লিক করবেন, এক্সটেনশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এই অপশনটা চলে আসবে, ইতিপূর্বে যেটা প্রথম অবস্থায় থাকে না। এখান থেকে আপনারা এই অপশনটা পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা সেকেন্ড হিসেবে থাকে সাধারণত 3 থেকে 7 মিনিটের মধ্যে একটা সময় দেবেন। যেমন আপনারা 180 দিতে পারেন, 180 সেকেন্ড, অথবা 170, অথবা 190, অথবা 200, 220, এই টাইপের যে কোনো একটা সময় দেবেন। এটা সেকেন্ড হিসেবে কাউন্ট হবে যে আপনার 220 সেকেন্ড, এবং ম্যাক্সিমাম হচ্ছে আপনার 350 সেকেন্ড। এটার মানে হলো 220 থেকে 350 সেকেন্ডের মধ্যে এটা র্যান্ডমলি এটা রিফ্রেশ করবে, কোনো নির্দিষ্ট টাইম না। তখন ফাইবার এটা বুঝতে পারবে যে এটা অটোমেটিক্যালি হচ্ছে না, এটা নির্দিষ্ট টাইম পর হচ্ছে না, এটা অটোমেটিক্যালি যে কোনো একটা র্যান্ডম টাইমও হতে পারে। তারপর আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। যেমন এখন নিয়েছে 4 মিনিট 10 সেকেন্ড অথবা 11 সেকেন্ড নিয়েছিল, তাই এভাবে এটা প্রত্যেকবার এটা র্যান্ডমলি টাইম চেঞ্জ হবে, একটা নির্দিষ্ট টাইমে থাকবে না। আপনাদের ফাইবার অ্যাকাউন্ট ওয়ার্নিং অথবা ডিসেবলের হাত থেকে আপনারা এভাবে সবসময় অনলাইন থাকতে পারবেন এই এক্সটেনশনটা ব্যবহারের মাধ্যমে। ভাইয়া ম্যাক্সিমামটা কত যেন বললেন? 300? ম্যাক্সিমাম 350 থেকে 360 দিতে পারেন। আচ্ছা ভাই। আর আপনারা ওই সব সময় মোবাইল অথবা অন্যান্য মোবাইল অ্যাপস অথবা স্ক্রিন শেয়ার করি, যেমন ফাইবার অ্যাপ, আপনারা ফাইবার অ্যাপের মাধ্যমেও সবসময় অনলাইন থাকতে পারেন। ফাইবার অ্যাপসটা মোবাইলে ইনস্টল করে নেবেন। একাধিক জায়গা থেকে একটা অ্যাকাউন্ট লগ ইন হলে সমস্যা নাই, কিন্তু একই জায়গা থেকে যদি একাধিক ফাইবার অ্যাকাউন্ট লগ ইন হয় তাহলে সমস্যা হবে। কিন্তু একটা ফাইবার অ্যাকাউন্ট একাধিক জায়গা থেকে লগ ইন হলে সমস্যা নেই। তা আপনারা মোবাইল কম্পিউটারে একটা ফাইবার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তারপরে যে বিষয়গুলো আছে খুব মনোযোগ সহকারে দেখবেন। একাধিক জায়গা থেকে লগ ইন হতে পারে, যেমন আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, আপনি একই সাথে মোবাইল, আপনার ল্যাপটপ, কম্পিউটার থেকে লগ ইন করে অনলাইনে থাকতে পারবেন এবং কাজগুলো করতে পারবেন। বুঝতে পারছেন আপু? জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। আপু একটু পরে কোশ্চেনটা লিখে রাখেন, ক্লাসটা শেষ করে আচ্ছা। বলছি। তারপর যে বিষয়টা রয়েছে ফেভারিট এক্সচেঞ্জ। আমরা অনেকে মনে করি যে আমাদের ফেভারিট আমরা অনেকগুলো হলে আমরা বেশি অর্ডার পাবো, এটা একটা ভুল ধারণা। ধরেন কি যে আপনি নতুন একটা সেলার, আপনার 200টা ফেভারিট আপনার লাভ রেট আছে, এখন ফেভারিটটা কি? আচ্ছা, ফেভারিটটা আমি একটু পরে দেখাবো, কারণ আবার ইনডেক্সে দেখাতে হবে। ফেভারিটটা হচ্ছে গিগের উপরে দেখবেন একটা লাভ সাইন, এবং ওটার উপরে কাউন্ট থাকে যে 1 2, এভাবে অনেকে এক্সচেঞ্জ করেন। আবার অনেকে এটা প্রফেশন হিসেবে অথবা অনেকভাবে গ্রহণ করে, যে এটা অনেক আপনার অ্যাকাউন্টের জন্য একটা মারাত্মক ব্যাপার। তাই আপনারা চেষ্টা করবেন নতুন হিসাবে 5 থেকে 15টা এই টাইপের ফেভারিট রাখার জন্য। আমাদের যারা আপনারা কোনো গ্রুপে এই টাইপের শেয়ার করবেন না আপনাদের লিঙ্ক সমূহ, আমাদের যারা গ্রুপে রয়েছেন নিজেরা নিজেদের মধ্যে এরকম 5 থেকে 15টা মতো আপনারা ফেভারিট নিতে পারেন।
রাখতে পারেন। নতুবা অনেক বেশি ভুলও করতে যাবেন না, তাহলে সেক্ষেত্রে আপনার এখানে ভালোর চেয়ে খারাপটা বেশি হতে পারে। তারপর যেটা আছে রিভিউ বাই, এই কাজটা আপনারা করবেন না, এমনকি ভুলও করবেন না। কখনো আপনারা রিভিউ বাই করবেন না। রিভিউ বাই মূলত কি? রিভিউ বাইটা হচ্ছে, সবাই বলে কি যে প্রথম অবস্থায় ফাইবারে কাজ পাওয়া যায় না, একটা ফেক একটা কাজ নিয়ে তারপরে সেই কাজ থেকে একটা ভালো একটা রিভিউ নেওয়ার পরে সেই কাজটা পাওয়া যায়। আসলে এটা একটা ভুল ধারণা। আপনার যদি স্কিল থাকে, আপনার যদি অভিজ্ঞতা থাকে, তাহলে আপনার কাজ পেতে সময় লাগবে না। এবং প্রথম অবস্থায় দেখা যায় যে অনেকে 1 সপ্তাহে কাজ পায়, আবার অনেকে 2 মাসও লেগে যেতে পারে একটা কাজ পেতে প্রথম অবস্থায়। তাই বাইরের রিকোয়েস্ট আমি যেভাবে দেখে দিলাম, আপনারা সেভাবে প্রত্যেকে কাজ করবেন, ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত অর্ডারগুলো পাবেন। এবং বায়ের রিভিউ এটা কিনবেন না। এটা কিনলে যেটা হয় যে নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে অথবা ধরেন কি যে আপনি একটা বাংলাদেশি বাইরে থেকে আপনি বায়ের রিভিউটা কিনলেন, আপনার প্রোফাইলে লেখা থাকবে বাংলাদেশ। সাধারণত বাংলাদেশিরা বাংলাদেশ থেকে কোনো কিছু ক্রয় করে না, তাই এটা সঙ্গে সঙ্গে বোঝা যাবে এটা ফেক রিভিউ। এবং যদি এটা বিদেশি হয়, আপনার যদি বলে, কেউ যদি অফার করে যে আমি আপনাকে রিভিউ দেবো, শোনা যাচ্ছে? না ভাইয়ের স্ক্রিন তো দেখা যাচ্ছে, ভাই মিউটে আছে তো। যেখানে ছিলাম যে রিভিউ বাই রিভিউ, আপনার যদি কেউ রিভিউ অফার করে, প্রপোজ করে যে আপনার কাছে রিভিউ সে সেল করবে, তার মানে সে একজন প্রফেশনাল রিভিউ সেলার। তার অ্যাকাউন্ট থেকে ইতিপূর্বে অনেকগুলো রিভিউ সেল করা হয়েছে। যদি আপনি সেই রিভিউ যদি ক্রয় করেন আপনার প্রোফাইলের জন্য, আপনার সেলার আইডির জন্য, একটা গিগের জন্য, কোনো না কোনো সময় সে যদি প্রফেশনাল হয়ে থাকে, কোনো না কোনো সময় অবশ্যই তার অ্যাকাউন্টে ডিসেবল হবে। কারণ ফাইবার যদি এরকম ডিটেক্ট করতে পারে যে সে নির্দিষ্ট কিছু মানুষের এরকম কাজগুলো, সে ফাইবার এমনকি ম্যানুয়ালি কাজও চেক করে। এরকম যদি ফেক যদি কোনো কিছু প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হতে পারে, অথবা তার অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়, তার কোনো এফেক্ট আপনার অ্যাকাউন্টে এফেক্টেড হবে। তাই আপনারা নতুন অবস্থায় রিভিউ বাই এই কথাটা চিন্তা বাদ দিয়ে নিজের স্কিল ডেভেলপ করেন এবং নিজের দক্ষতা বাড়ান। আপনার যখন দক্ষতা থাকবে, তো আপনার কথা অথবা আপনার কাজের মাধ্যমে আপনার দক্ষতাটা প্রকাশ পাবে। আপনি যখন একটা বায়ার রিভিউ লিখবেন, তখন আপনার সেই কথার মাধ্যমে আপনার প্রকাশ পাবে যে আপনি কতটুকু দক্ষ, তখন আপনি কাজ এমনিতেই পাবেন। তাই আপনার আপাতত রিভিউ বাই মানে রিভিউ বাই করা এই কথাটা ভুলে যান, এটা কেউ করবেন না। তারপরে মাল্টিপল ফাইবার অ্যাকাউন্ট,
অনেকে প্রশ্ন করেন যে আমি একাধিক ফাইবার অ্যাকাউন্ট চালাতে চাই। এখন বিষয়টা হচ্ছে একটা কম্পিউটারে একের অধিক ফাইবার অ্যাকাউন্ট চালানো যায়, এটা সত্য কথা, একই আইপিতে, কিন্তু তাদের দুজনের ক্যাটাগরি ভিন্ন হতে হবে। কিন্তু কথা হচ্ছে কি যে আপনি কেন দুইটা অ্যাকাউন্ট খুলবেন, যেখানে একই অ্যাকাউন্ট থেকে একাধিক গিগ খোলা যায়, একাধিক টপিক নিশ টার্গেটেড খোলা যায়। একটা আপনি যদি এসিও কাজ করেন, আপনি সেই অ্যাকাউন্টে আপনি ডাটা টাইপের কাজও করতে পারেন। তাই আপনি যদি কাজ পারেন তাহলে আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজ শেষ করতে পারবেন না। তাই আপনার একটা অ্যাকাউন্টের পরে ফোকাস দিন এবং মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করা থেকে বিরত থাকেন। কারণ যখন দেখা যাবে কি যে আপনার দুই অ্যাকাউন্টে একই টাইপের কাজ অথবা একই আইপি ব্যবহার করছেন অথবা একই পেমেন্ট গেটওয়ে ব্যবহার করছেন, আপনার দুইটা অ্যাকাউন্টই ডিসেবল হতে পারে। তাই আপাতত আপনার একটা অ্যাকাউন্ট প্রফেশনালি রান করান এবং একটার উপর ফোকাস দিয়ে অন বাই অন যখন একটা অ্যাকাউন্ট আপনার প্রফেশনাল আপনি সাকসেস হবেন, তারপর আপনি আরেকটা অ্যাকাউন্টের দিকে মনোযোগ দিবেন। তাই প্রথম অবস্থায় আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট খোলার কেউ চিন্তা করবেন না। সোজা কথায় বলতে গেলে কেউ খুলবেন না। আপনার মাল্টিপল অ্যাকাউন্ট প্রথমে একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন। তারপর যেটা আছে অ্যাকাউন্ট ভেরিফাই। ফাইবারে কিছু ডলার আর্ন করা হলে আপনার উইথড্রোর আগে আগে অথবা কিছুদিন পরে কিছুদিনের মধ্যে সাধারণত আপনি যখন অর্ডারটা গ্রহণ করবেন একটা ভেরিফাই চাওয়া হয়, ভেরিফিকেশন চাওয়া হয়। ভেরিফাইটা কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। ভেরিফাইটা করার জন্য আপনি যেই তথ্য দিয়ে আপনার যে এনআইডি কার্ডের নাম দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, ওপেন করেছেন, সেই এনআইডি কার্ডটা হাতে রাখবেন এবং আপনার এক কপি ছবি এবং মোবাইল অ্যাপসের মধ্যে ডাউনলোড করবেন। সেখান থেকে সব অপশন বলা দেওয়া হবে এবং যদি কারো ভেরিফিকেশন চাই আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে ভেরিফিকেশনটা করিয়ে দেখানো হবে। তাই আমরা আপাতত বললাম যে ভেরিফিকেশনটা চাবে এবং আপনাদের এনআইডি কার্ড এবং আপনাদের ছবি আর আপনাদের মোবাইলে একটা অ্যাপস লাগবে, মোবাইলে ডাউনলোড করা লাগবে। মোবাইল থেকে আপনারা সেই লিঙ্কে গিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন ফাইবার মার্কেট প্লেস থেকে। আচ্ছা, আমাদের ফাইবার মার্কেট প্লেসের সেলার ড্যাশবোর্ডের ক্লাসটা এই পর্যন্ত ছিল। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এই পর্যায়ে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। হ্যাঁ আপু। হ্যাঁ না আপু, এই ক্লাসটা একটু যেহেতু প্রশ্ন থাকতে পারে, কারণ প্রশ্নতে অনেক গুরুত্বপূর্ণ টপিক চলে আসে, তাই ভিডিওটা আর একটু চলুক। আচ্ছা ভাইয়া, ওই হচ্ছে ধরেন যে ফোনে মানে ওয়াইফাই নাই, হ্যাঁ, তো তাহলে যদি আমি ডাটা ইউজ করি তো তখন কি প্রবলেম হবে? না, আপনি একাধিক ডাটা সোর্স থেকে আপনি ডাটা ব্যবহার করে, যেমন আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারেন, আপনি ব্রডব্যান্ড ব্যবহার করতে পারেন, অথবা আপনি মোবাইল সিম কার্ডের যে ডাটা সেটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। জি আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আজকে যে ক্লাস হলো ফাইবার ড্যাশবোর্ড সম্পর্কে, অথবা ক্লাস হয় না ড্যাশবোর্ড সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। শেয়ার মাতুব্বর ভাই বলেন। ভাই এই যে যে অটো রিফ্রেশার অ্যাপসটার কথা বললেন, মোবাইলে এরকম সিস্টেম আছে? হ্যাঁ, মোবাইলেও সিস্টেম আছে, কিন্তু মোবাইলে এটা না করে ভালো। আর মোবাইলে আপনি অ্যাপস ডাউনলোড করে নেন, অ্যাপস ডাউনলোড করলে আপনার অ্যাপসই সারাদিন অনলাইন থাকবে। আর শেষে আপনাদের একটা সাইট লিংক আমি শেয়ার করবো। জি, না আপু, যদি ওই সেই আইপি থেকে এবং সেই ডিভাইস থেকে যদি ইতিপূর্বে ফাইবার অ্যাকাউন্ট একই নিশের উপর যদি লগ ইন না থাকে সমস্যা হবে না। হ্যাঁ জি আপু, এখানে সমস্যা হবে না। আচ্ছা, তারপরে যারা বাই রিকোয়েস্ট লেখার ক্ষেত্রে ইংরেজিটা ভালো রকম জানেন না, এটা ঠিক শেয়ার করছি আমি। কারণ যারা আহ, জানেন না কিন্তু অথবা জানেন
লিখতে গেলে অথবা বাংলা লেখা হয় না, অথবা ইংরেজিতে আপনারা সহজে লিখতে পারেন না, এই জন্য একটা সাইট রেডি করা হয়েছে। এতে আপনারা বাংলাতে লিখে আপনারা খুব সহজেই ইংলিশে ট্রান্সলেট করে আপনারা কোন কোন কাজ পারেন সেটা বাই রিকোয়েস্ট হিসেবে দিতে পারেন। আপনাদেরকে একটা সাইট লিংক শেয়ার করা হচ্ছে, রাইট। আমাদের ইনফিনিক্সের সাইটের একটা লিংক শেয়ার করা হয়েছে আপনাদের কাছে। এই লিংকে ক্লিক করার মাধ্যমে আপনারা যে সকল কাজ পারেন, আপনারা যে সকল বিষয়ে দক্ষ আছেন, সেই কথাগুলো আপনারা প্রথমে বাংলায় লিখবেন। এখানে অনেকেই আমাদের বাংলায় কম্পিউটারে বাংলা রাখলে হয় না, অথবা বিভিন্ন সফটওয়্যার জটিলতার কারণে এখানে লেখা হয় না। তো আপনারা এই ওয়েবসাইটটা ব্যবহার করে আপনারা এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, যেমন বাংলা আছে অথবা ইংরেজি আছে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার এখানে স্টার্ট রেকর্ডিং এ মাইক্রোফোনে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে একটা পারমিশন চেতে পারে, মাইক্রোফোনের অ্যালাউ করে দেবেন, এবং তারপরে আপনার এখানে যেটা বলবেন সেটা লেখা হয়ে যাবে। যেমন আপনার এটা যে এখানে যা লিখবেন তা বাংলায় লেখা হবে। আপনার লেখাটা লেখার পরে আপনার এটা কপি করবেন, কপি করে ট্রান্সলেটে ক্লিক করবেন। ট্রান্সলেটে ক্লিক করার পরে আপনার এখানে সেই বাংলা লেখাটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে আপনার এখানে ইংলিশে হয়ে যাবে। তাই আপনারা এখানে আপনারা এই ওয়েবসাইটটা ব্যবহার করার মাধ্যমে আপনারা খুব সহজে বাংলাতে লিখে সেই লেখা আপনারা ইংলিশে ট্রান্সলেট করে আপনারা আপনাদের বাই রিকোয়েস্ট প্রপোজাল পাঠাতে পারেন, অথবা আপনারা বিভিন্ন কাজে এখানে ইংলিশের মাধ্যমেও লিখতে পারেন। এটা আমাদের বাই রিকোয়েস্ট দেওয়ার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে অনেক সুবিধা হতে পারে। ভাই অসাধারণ একটা সিস্টেম ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই। এবং এখানে আপনারা শুধু বাংলা না, এখানে আপনারা ইন্ডিয়ান, হিন্দি, আপনার এখানে ইংলিশ বিভিন্ন ভাষাতেই লিখতে পারেন। এটা আমাদের নিজস্ব একটা সার্ভার, এবং এটা আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আজকে ক্লাস সম্পর্কে জি আপু, ফোনেও ব্যবহার করা যাবে। ফোনে তবে কিবোর্ডের অ্যাব্রো কিবোর্ড, জি বোর্ড, এই টাইপের যে সফটওয়্যারগুলো আছে, এই সফটওয়্যার দিয়ে বাংলা লেখাটা সবচেয়ে সহজ। এই ওয়েবসাইটটা মূলত কম্পিউটারে সবচেয়ে ভালো হবে। এটা মোবাইলেও ব্যবহার করা যাবে, কিন্তু মোবাইলে এই সফটওয়্যারের চেয়ে একটা জি বোর্ড অথবা রিডমিক এই কিবোর্ড গুলো ভালো হতে পারে। আচ্ছা, আজকের ক্লাস সম্পর্কে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। সুমাইয়া জুই আপু, আপনাকে ধন্যবাদ আপু। আপনাদের কি কার কোনো প্রশ্ন আছে আজকে ক্লাস সম্পর্কে? যদি মাইক্রোফোনের সমস্যা হয় আপনারা লিখেও প্রশ্নগুলো করতে পারবেন। প্লিজ আপু, আপনি রেকর্ডিংটা স্টপ করেন।